এই মেয়ে, আমি তোকে অর্ডার করেছি। ফুলের ভ্রু কুঁচকে গেল। উদ্যান তার দিকে তাকিয়ে কিছু বলেনি, আর না তো তার নাম। ওয়েট, উদ্যান তার নাম ধরে আদৌ ডেকেছে কখনো? ফুলের ভাবনার মাঝেই উদ্যান তার দিকে তাকিয়ে চিল্লিয়ে উঠল। ইউ ব্লাডি মিস্টেক। প্যারালাইজড হয়ে গেছিস? কথা কানে যাচ্ছে না? নিজে থেকে যাবি নাকি তুলে চিকেনের দিকে ছুড়ে মারবো? উদ্যানের ধমকে ফুল কেঁপে উঠল। তৎক্ষণাৎ এক প্রকার দৌড় লাগালো কিচেনের দিকে। কল কেটে দিয়ে সোহাম এসে বসলো উদ্যানের পাশে। কষ্ট করে নিচে নামতে গেছিলে কেন? কল করলেই পারতি। নিচে না নামলে তোর হাব ভাব অবজার্ভ করতাম কিভাবে? এত সিভ প্রোডাক্টের প্রতি তুই ইন্টারেস্টেড হয়ে পড়েছিস, ভাবতেই পারিনি। সোহামের মুখটা চুপসে গেল। কষ্ট করে নিচে নামতে গেলি কেন? কল করলেই পারতি। এভাবে বলিস কেন? মেয়েটা দেখতে শুনতে খারাপ নয়, ক্যারেক্টারও ঠিকঠাক আছে আই থিঙ্ক। উদ্যান এবার গম্ভীর কণ্ঠে বলল। ইউ থিঙ্ক হোয়াট? ফোনে কি কথা বলেছি শুনেছিস? তেমন কি বলেছে? বলেছে এখানেও কষ্ট আছে, তাই ওকে নিয়ে যেতে। আপাতত দৃষ্টিতে ভুল কিছু বলেনি। তুই যেভাবে টর্চার করছিস মেয়েটার কাছে, তো এটা জাহান্নাম বলে মনে হচ্ছে। ফোনের ওপাশে কে ছিল সেই সম্পর্কে ধারণা আছে? সোহাম এবার নড়ে চড়ে বসলো। কে ছিল? উদ্যান হাতে থাকা তোয়ালে দিয়ে কপালের ঘাম মুছতে লাগলো। ওর বয়ফ্রেন্ড ছিল। ফোনের মধ্যে কিস করেছে ছেলেটা। তাহলে ভেবে দেখ, এক বাড়িতে থেকে আর না জানে কি কি করেছে। ওর মতো একটা ক্যারেক্টারলেস মেয়ের প্রতি উইগ হয়ে পড়েছিস। আই ওয়ান্ট ইউ। মেয়েটা এখন অবধি তোর চাহনিতে বিরক্ত বোধ করে, সেজন্যই তোকে কিছু বললাম না। যেই মুহূর্তে মেয়েটা তোকে পাত্তা দিতে শুরু করবে, সেই মুহূর্তে ওর সাথে কথা বলা তোর জন্য নিষিদ্ধ হয়ে যাবে। মাইন্ডেড। উদ্যানের কথাগুলো বেশ ভালো করে বুঝতে পেরেছে সোহাম। ফুলকে সঠিক রাস্তায় পাওয়া এই জন্মে সম্ভব হবে না, কারণ উদ্যান থাকতে ফুলকে কখনোই সুখে থাকতে দিবে না। সোহাম কিছু একটা ভেবে বলল। তুই থ্যাঙ্কফুলকে আমায় দিয়ে দে, আমি ওকে কষ্ট দেব, একটু শান্তি দেব না। তুই ওকে নিজের মেড হিসেবে ইউজ করিস, আমি জাস্ট ওকে বিয়ে করতে চাই। সোহামের কথা শুনে উদ্যানের ভ্রু কুঁচকে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল। তুই নাইট স্পেন্ড করতে চাচ্ছিস ওর সাথে? সোহাম ভড়কে গেল। এভাবে কে বলে? হ্যাঁ, সে নাইট প্ল্যান করতে চায়, কিন্তু বউয়ের সাথে, অন্য কারোর সাথে না। এরই মাঝে ফুল চা বানিয়ে এনে উদ্যানের সামনে ধরলো। উদ্যান চায়ের কাপটা হাতে নিতেই ফুল চলে যেতে উদ্যত হয়। তখনই উদ্যান অন্য হাতে ফুলের হাত চেপে ধরলো। তারপর কোনো প্রকার ভাবনা চিন্তা ছাড়াই গলা ছেড়ে বলল। উই ডোন্ট নিড টু মেরি হার টু হ্যাভ দ্য নাইট। উদ্যানের কথাটা শুনে ফুলের চোখ বড় বড় হয়ে গেল। এদিকে সোহাম নিজেও অপ্রস্তুত হয়ে পড়ল। উদ্যান খুব ভালো করেই জানে সোহাম বিয়ে ছাড়া কারোর সাথে কিছু করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ। তারপরেও এসব বলার মানে কি? তাও আবার ফুলের সামনে ঘৃণায় ফুলের শরীর শিউরে উঠল। কি বলেন? মূর্খ তুই! কি বললাম বুঝতে পারিসনি? প্রচণ্ড ক্রোধে ফুলের নাকের পাটা রক্তিম বর্ণ ধারণ করলো। চোখজোড়া পানিতে ভরে উঠল। ওষ্ঠদ্বয় অনবরত কাঁপতে লাগলো। উদ্যানের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতেই উদ্যান গর্জে উঠল। তোর আচরণে আমি বিরক্ত হচ্ছি, রাগে দিস না আমায়। সোহাম এবার বসা থেকে উঠে দাঁড়ালো। তেহু, ওকে ছেড়ে দে, আমি ইন্টারেস্ট নই। সাথে সাথে উদ্যান ফুলকে ছেড়ে দিল। ছাড়া পেতেই ফুল স্থান ত্যাগ করলো। আর সোহাম বিরস মুখে বলল। এভাবে মেয়েটার চোখে আমায় খারাপ করে দিলি। হাতে থাকা কাপে একটা চুমুক দিয়ে উদ্যান বলল। তুই ওর চোখে ভালো হতে চেয়েছিস। তেহু, তুই বুঝতে পারছিস না। তুই রাত কাটাতে চাইলে বিয়ে না করে কাটাতে পারিস, কারণ এতে মেয়েটা কষ্ট পাবে। যদিও আমার সন্দেহ আছে মেয়েটা আদৌ এসবে কষ্ট পাবে কিনা। বয়ফ্রেন্ডে কিস খেয়ে তো বেশ স্যাটিসফাই হয়েছিল, তবে মেয়েটা কষ্ট পেলে আমি সন্তুষ্ট। স্বাভাবিকভাবে বিয়ে করে রাত কাটালে মেয়েটা একদমই কষ্ট পাবে না, কারণ স্বামী স্ত্রীর মধ্যে এসব হওয়াটাই স্বাভাবিক। তার উপর মেয়েটা ক্যারেক্টারলেস। উদ্যানের কথায় সোহাম হাল ছেড়ে দিল। আপাতত ফুলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা ছাড়া উপায় নেই। এইটুকুন একটা মেয়ের সাথে তোর কিসের এত শত্রুতা তেহু? বুঝতে পারছি না। বুঝতে পেরে কি করবি? তোদের বুঝিয়ে আমার লাভটা কি হবে? তার চেয়ে ভালো হবে তুই ওই শত্রুতার মধ্যে আসিস না। আমি এসেও তোর বিষয়ে কিছু বলতে পারবো না। পরিশেষে তুই জিতে যাবি, তাই বৃথা চেষ্টা করব না। তবে হোপফুল কোনোদিন জানি আমাকে কন্ট্রোল রেস করে দেয়, সেই দিন হয়তো আমি নিজের প্রতিজ্ঞা থেকে সরে গিয়ে বিয়ে ছাড়াই। সেদিন তুই ঋতুমার কাছে হেরে যাবি, প্রমাণ করে দিবি পুরুষ জাতি আসলেই জঘন্য। সোহাম শ্বাস ফেলে উদ্যানের দিকে তাকালো। উদ্যান কত সহজে কথাটা বলে ফেলল। কেন, তুই আছিস না?
তুই তো জলজান্ত প্রমাণ যে সব পুরুষ এক নয়। আমি তো মনস্টার। মনস্টারের মধ্যে এসব ইমোশন কাজ করে না, সেটাই তো স্বাভাবিক। তাই আমাকে দিয়ে সব পুরুষকে জাজ করা ঠিক হবে না। তার মানে ফুলকে বিয়ে করতে দিবি না? না। ব্যাস, সোহাম আশা ছেড়ে দিল। দেখা যাক কতদিন নিজেকে সামলে রাখতে পারে। কেটে গেল বেশ কয়েকটা দিন। ফুল এই বাড়িতে আসার আজকে 11তম দিন। আবেশের অপেক্ষাতে ফুল দিনাতিপাত করছে। এর মাঝে উদ্যান তাকে দিয়ে কাজ করালেও আঘাত করেনি। গত রাত থেকে মনস্টারটা বাড়িতেও নেই। মনস্টারটার অনুপস্থিতিতে বাড়িতে আলাদাই একটা শান্তি বিরাজ করছে। বিকেলের দিকে ফুল নিজের কাপড় চোপড় গুছিয়ে রাখছিল। হঠাৎ করেই কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে এলো। আওয়াজটা শুনে ভয়ে তটস্থ হয়ে যায় ফুল। তার অভিব্যক্তি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তার সাইনোফোবিয়া আছে। তার মধ্যে আওয়াজটা আরো স্পষ্ট হয়ে গেল। ভয়ে ফুলের বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। ফুল, মাস্টার তোমাকে ডাকছেন। রুমার ডাকে ফুল ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালো। হাতে থাকা কাপড়টা সাইডে রেখে ধীর পায়ে রুম থেকে বের হলো। সে রুমা আর নাদিয়ার সাথে এক রুমেই থাকে। লিভিং রুমের অন্য পাশে সার্ভেন্ট রুম। এখানে আরও কয়েকটা রুম আছে, তারপরেও তারা তিনজন এক রুমেই থাকে। রুম বড় হওয়াতে সমস্যা হয় না। লিভিং রুমে আসতেই ফুল হতবাক হয়ে গেল। উদ্যান সোফাতে বসে আছে। তার কোলের মাঝে আয়েসি ভঙ্গিতে বসে আছে মাঝারি আকারের ডোবারম্যান প্রজাতির কুকুর। কালো বর্ণের কুকুরটাকে দেখা মাত্রই ফুলের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। এই মনস্টারটা কি তার সাইনোফোবিয়ার কথা জেনে গিয়েছে? জেনে গিয়ে কি তাকে কষ্ট দেওয়ার জন্য কুকুর নিয়ে হাজির হলো? ফুলকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্যান বলল, ওখানে দাঁড়িয়েছিস কেন? এদিকে আয়। কানের মেডিসিনগুলো বুঝিয়ে নে। আজ থেকে ওর দেখাশোনা তোকেই করতে হবে। এটাই তোর মূল কাজ। ফুলের চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। আজ থেকে কুকুরের দেখাশোনা তাকে করতে হবে। ভয়ে ফুলের প্রাণ পাখি ডানা ঝাপটাতে শুরু করলো। তার অবস্থা দেখে নাদিয়া ফিসফিসিয়ে বলল, যাচ্ছ না কেন? মাস্টার কিন্তু রেগে যাবে। তান হচ্ছে তার প্রাণ। 1 মাসের চিকিৎসা শেষে তান বাড়ি ফিরেছি। ফুলের চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমলো। এই তানের ব্যাপারে তো আগে কিছুই বললেন না আমায়। তোমার সাথে বাড়তি কথা বলা নিষেধাজ্ঞা আছে। দাঁড়িয়ে না থেকে নিজের কাজ বুঝে নাও গিয়ে। ফুল জানে তার সাইনোফোবিয়ার কথা জানতে পারলে উদ্যান আরো বেশি চওড়াও হবে। তাই ব্যাপারে বুঝতে দেওয়া যাবে না। ফুল একটা শুষ্ক ঢোক গিলে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে উদ্যানের সামনে এসে দাঁড়ালো। উদ্যানের পাশে আরো দুজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে। তাদের উদ্দেশ্যে উদ্যান বলল, ওকে সবগুলো মেডিসিন বুঝিয়ে দাও। উদ্যানের কথা মতো একজন সার্ভেন্ট ফুলের সামনে মেডিসিনগুলো রাখলো। ফুল তো ভয়ার্ত চোখে তাদের দিকে তাকিয়ে আছে। সার্ভেন্ট তাকে কি বলছে না বলছে সেদিকে সে মোটেও মনোযোগ দিতে পারছে না। উদ্যানের কোলে থাকা তানকে দেখে অসুস্থ বলে মনে হচ্ছে না, হয়তো সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছে। উদ্যান তো এক মনে তানের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। উদ্যানকে নরম হতে এই প্রথম দেখলো ফুল। বর্তমানে উদ্যানকে তানের বাবা বলে মনে হচ্ছে, বাবার মতো বিহেভ করছে। ভাবনাটা মাথায় আসতেই ফুল হাঁসফাঁস করে উঠল। আহ, কি সব ভেবে বলল, মনোযোগ দিয়ে শুনে নে। তানের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ করবো না আমি। উদ্যানের কথায় ফুল মনে মনে আওড়ায়। এমন ভাবে বলছে যেন বাকি সব ব্যাপারে কম্প্রোমাইজ করে খুব। ফুল এবার ওষুধগুলো খাওয়ানোর নিয়ম ভালোভাবে বুঝে নিল। তারপর উদ্যান তানকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায়। ফুল আর বাকি দুজন সার্ভেন্টও তার পিছু পিছু গেল। ঘড়ির কাঁটায় রাত তখন 12টা। কিছুক্ষণ আগে বাড়ির সবাই একসাথে ডিনার করে নিয়েছে। ফুলের শরীরটা ভালো লাগছে না। বিকেলের পর থেকে তানের আশেপাশে থাকতে হয়েছে তাকে। যদিও তানের সব খেয়াল উদ্যানই রেখেছে, তানের সংস্পর্শে যেতে হয়নি ফুলকে। তবুও সাইনোফোবিয়ার প্রভাবে ফুলের জ্বর চলে এসেছে। তানকে দেখে যা বুঝলো, তান আসলেই উদ্যানের প্রাণ। একটা কুকুরের প্রতি উদ্যানের এতটা সহানুভূতি দেখে ফুল বিস্মিত হয়েছে। কুকুরের প্রতি যত্নশীল একটা লোক কিভাবে ফুলের মতো মেয়ের উপর টর্চার করতে পারে ভেবেই কুল পাচ্ছে না ফুল। মাঝরাতে ফুলের শরীরে তাপমাত্রা আরও বেড়ে যায়। শরীর ঝাঁকিয়ে জ্বর আসে। ফুল বিছানার এক পাশে শুয়েছে, রুমা মাঝে আর নাদিয়া অন্য পাশে শুয়েছে। ফুল গুটিসুটি মেরে শুয়েছে। প্রচণ্ড খারাপ লাগছে। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সারাটা রাত ছটফট করে কাটায় ফুল। ভোরের দিকে আর শুয়ে থাকতে পারল না। গলা শুকিয়ে আসছে, একটু পানি প্রয়োজন। ফুল একবার ভাবলো রুমাকে ডাক দেবে, তারপর আবার ভাবলো থাক, এমনিতেও সারাদিন কাজ করতে করতে একটু বিশ্রাম নেওয়ারও ফুরসত পায় না। এখন ঘুম ভাঙাটা ঠিক হবে না। ফুল ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। লিভিং রুমে পেরিয়ে ডাইনিং হলে উকি দিতে সে অবাক হয়ে গেল। উদ্যান টেবিলে বসে চা খাচ্ছে আর ফোন চাপছে। কিন্তু উদ্যান তো রাতে বাড়িতে থাকে না। কখনো কখনো সন্ধ্যার পরপরই চলে যায়, আবার কখনো কখনো ডিনার শেষে বেরিয়ে যায়। তাহলে আজকে এই সময় ডাইনিং হলে কি করছে? জ্বরের ঘোরে ফুল অসাবধানতা বশত পাশে থাকা
টবের সাথে ধাক্কা খেল। নিস্তব্ধতার মাঝে হঠাৎ আওয়াজে উদ্যানের শ্রবণেন্দ্রিয় সজাগ হয়ে গেল। স্ক্রিন থেকে চোখ সরিয়ে সরাসরি তাকালো ফুলের দিকে। ফুল ভাবলো উদ্যান হয়তো রেগে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। উদ্যান তাকে পুরোপুরিভাবে অগ্রাহ্য করে নিজের কাজে মনোযোগী হয়। ফুল উল্টো দিকে ঘুরে চলে যেতে উদ্যত হলো। উদ্যানের উপস্থিতিতে পানি খেতে যাওয়া আর নিজের পায়ে কুড়াল মারা সমান। তার উপর উদ্যান যদি জানতে পারে ফুলের শরীর খারাপ, তাহলে তার কথাই নেই। এসব ভেবে ফুল দু কদম এগিয়ে গেল, কিন্তু হঠাৎ করেই তার মাথা ঘুরে যায়। আচমকায় ধাম করে আওয়াজ হওয়াতে উদ্যান হাতে থাকা চায়ের কাপটা সাইডে রেখে দরজার দিকে তাকালো। ফুলের নিথর দেহটা সেখানেই পড়ে আছে। এহেন দৃশ্য দেখে উদ্যানের ভ্রু কুঁচকে গেল। ধীর পায়ে ফুলের সামনে এসে দাঁড়ায় উদ্যান। লিভিং রুমে দু একটা ডিম লাইট জ্বলছে, সেই আলোয় ফুলকে আবছা দেখা যাচ্ছে। উদ্যান এসে ফুলের শিয়রে বসলো। কে রে, তুই এখানে ঘুমিয়ে পড়লি কেন? ফুলের থেকে উত্তর না পেয়ে উদ্যান বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করলো। হুদাই বেহুশ হয়ে গেলি? ফুলের বাহুতে হাত রাখতেই উদ্যান বুঝতে পারল ফুলের শরীরে ব্যাপক জ্বর। সে ফুলের বাহু চেপে ধরে ঝাঁকুনি দিল। এই ওঠ। ফুলের মাঝে কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না। উদ্যান এবার বাধ্য হয়ে ফুলকে কোলে তুলে নিল। ফুলকে সোফায় শুয়ে রেখে ডক্টরকে কল দিল। কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে এলেন। এই নিয়ে তৃতীয়বারের মতো ডক্টর এলেন ফুলের চিকিৎসা করতে। ওনার শরীরে অনেক জ্বর, মাথায় পানি দেওয়া উচিত। ডক্টরের কথার পিঠে উদ্যান ভ্রুকুটি করে বলল, তাহলে দিচ্ছেন না কেন? যেভাবে পারেন ওকে সুস্থ করে তুলুন। এইভাবে অসুখের অজুহাতে কাজে ফাঁকি দেওয়া আমি একদম বরদাস্ত করব না। ডক্টর অবাক গলায় আওড়ালেন। আমি দিয়ে দেব? উদ্যান তাচ্ছিল্যের সুরে বলল, তো আমি দিয়ে দেব না নিশ্চয়ই? না মাস্টার, আমি সেটা বলিনি। একজন সার্ভেন্টকে ডেকে নিলেই হয়। ডক্টরের কথায় যুক্তি আছে। উদ্যান এক মুহূর্ত ভেবে পকেট থেকে কলিং কনসোল বের করলো। একটা কিপ্যাড আকৃতির ডিভাইস, যেটা সে সার্ভেন্টদের ডাকতে ইউজ করে। সেটার মাধ্যমে সে এই রুমার পেজারে কল করলো। 2 মিনিটের মাথায় রুমা আর নাদিয়া হাজির হলো। ওর মাথায় পানি দিয়ে দিন। রুমা চমকিত নয়নে একবার ফুলের দিকে তাকে আবার উদ্যানের দিকে তাকালো। ফুলের কি হয়েছে মাস্টার? রুমার প্রশ্নে উদ্যান মুখ বাঁকিয়ে বলল, ফিভার হয়েছে, নুনির পুতুল, যে কথায় কথায় বেহুশ হয়ে যায়। ওকে তাড়াতাড়ি সুস্থ করে তোল। কথাটা বলেই উদ্যান নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। এসেছিল একটু শান্তি মনে, চা খাবে। মেয়েটার জন্য সেটাও পারল না। কিছুটা দূরে গিয়ে উদ্যান পেছনে ফিরে নাদিয়াকে বলল, নাদিয়া, আমি রুমে যাচ্ছি। লেমন জুস আর আইসক্রিম নিয়ে আয়। নাদিয়া হ্যাঁ বোধক মাথা নেড়ে কিচেনের দিকে চলে গেল। উদ্যান রুমে এসে দেখলো বেডের উপর তান জড়সড় হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থেকে বাম দিকের একটা রুমে চলে গেল উদ্যান। সেখান থেকে 2টো বোতল নিয়ে পুনরায় রুমে ফিরে এলো। এর মধ্যে নাদিয়া লেমন জুস আর আইস কিউব নিয়ে এসেছে। উদ্যান ইশারা করতে নাদিয়া সতর্ক পায়ে সেগুলো টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 10টা। সোলার স্টেটে একজনের আগমন ঘটলো। হাতে লাগে, চোখে রোদ চশমা, চেহারা জুড়ে গাম্ভীর্য লেপ্টে আছে। তাকে দেখা মাত্রই রুমা আর নাদিয়া এগিয়ে গেল। তারা দুজন এতক্ষণ যাবৎ ফুলের পাশেই বসেছিল। মেয়েটা জ্বরের ভারে একদম নেতিয়ে পড়েছে। উদ্যান যেভাবে রেখে গিয়েছে সেভাবে ড্রয়িং রুমের সোফাতে শুয়ে আছে। গায়ে কমফোর্টার জড়ানো, কপালে জলপট্টি, রেশমি কালো চুলগুলো বাঁধনহারা হয়ে ফ্লোরে ছড়িয়ে আছে। রিদম স্যার, আপনি এসে পড়েছেন? রুমার কথায় বিশেষ পাত্তা দিল না রিদম নামের যুবকটি। সে তো একদৃষ্টে তাকিয়ে আছে চেতনাহীন ফুলের ফ্যাকাশে মুখটার দিকে। না দিয়ে এগিয়ে গিয়ে তার হাত থেকে লাগেজ নিতে উদ্যত হলো। এই মেয়েটা আবার কে? এ বাড়িতে কি করছে? রিদমের প্রশ্নে নাদিয়া সংযত চিত্তে জবাব দিল, ওর নাম ফুল। মাস্টার এনেছে নিজের পার্সোনাল মেড হিসেবে। এক হাতে রোদ চশমাটা খুলে চমকিত নয়নে তাদের দুজনের দিকে তাকালো রিদম। যেন নাদিয়ার বলা কথাটা সে ঠিক বিশ্বাস করতে পারল না। কি বললে? তেহ এনেছে? জি স্যার। রিদম বিড়বিড় করে বলল, তেহুর তো উন্নতি হচ্ছে তাহলে। শুনে খুশি হলাম। এ ব্যাপারে কেউ কিছু বললো না কেন? ধ্যাত, এসব ছোটোখাটো বিষয় না বলাটাই স্বাভাবিক। রিদম এবার নাদিয়ার উদ্দেশ্যে বলল, আমি লাগেজ ক্যারি করতে পারবো। তোমরা বরং আমার জন্য নাস্তা রেডি করো। আপনি নাস্তা করবেন স্যার? রুমার প্রশ্নে রিদমের মেজাজ খারাপ হলো। আগে আম হাংরি। চটপট আমার জন্য পরোটা, ডিম ভাজি আর আলুর দম রান্না করো। আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে রিদম নিজের রুমে চলে গেল। দুপুরে লাঞ্চ করার সময় সবাই একত্রিত হলো। ফুলের অবস্থার উন্নতি হওয়াতে নিজের রুমে রেস্ট নিচ্ছে। রুমা, নাদিয়া আরও কয়েকজন সার্ভেন্টের সাথে মিলে খাবার সার্ভ করে দিচ্ছে। এরই মাঝে রিদম বলে ওঠে, আজকে নতুন গেস্ট আসবে। ডিল কনফার্ম হলেই গোল্ডেন ট্রায়াঙ্গেল প্রজেক্ট ফার্স্ট স্টেপ অফিসিয়ালি সিল হয়ে যাবে। রিদমের কথায় উপস্থিত সকলে খুব একটা অবাক হলো না। অনি আগ বাড়িয়ে বলল,
পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে খুব একটা টাইম লাগবে না, তবে এই প্রজেক্টটা একটু ধীরগতিতেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। সব কাজে তাড়াহুড়ো করতে নেই, প্রজেক্ট অনুযায়ী প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, আর এই প্রজেক্টটা আমাদের জন্য অনেক ভ্যালুয়েবল। বিকেলের দিকে ফুল ব্যালকনিতে দাঁড়িয়েছিল। শরীর মোটামুটি সুস্থ, একটু দুর্বলতা আছে, তবে বিশেষ সমস্যা হচ্ছে না। ব্যালকনি দিয়ে বাইরের সবুজাব অরণ্যের দিকে তাকিয়ে আছে ফুল। চোখের চাহনি নির্লিপ্ত, চুলগুলো অপরিপাটি। তাকে দেখে মনে হচ্ছে ভেতরে থেকে এসে ক্রমশ ভেঙে পড়ছে। আবেশ কেন এখনো তাকে উদ্ধার করতে আসছে না? আর কতদিন সে এসব সহ্য করবে? চোখের কার্নিশ বেয়ে টুপটাপ দু ফোঁটা জল অহর্নিশ গড়িয়ে পড়ল। বুকের ভেতর প্রচণ্ড চাপ অনুভব করছে ফুল। কবে নাগাদ এই নরক থেকে মুক্তি মিলবে? এই একটা প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে ক্লান্ত সে। রিদম স্যার তোমায় তলব করেছি, চলো আমার সাথে। নাদিয়ার কথায় পিছু ফিরে চাইল ফুল। রিদম স্যারকে? ফুলের প্রশ্নে নাদিয়ার চোখ বড় বড় হয়ে গেল। দ্রুত পায়ে এগিয়ে গেল ফুলের দিকে। তুমি রিদম স্যারকে চেনো না? আরে মাস্টারের পর তিনি আমাদের বড় স্যার। তাকে কি আমার চেনার কথা? এর আগে কি আমাদের দেখা হয়েছে? নাদিয়া ভেবে দেখলো ফুলের কথায় যুক্তি আছে। তা ঠিক, তবে তিনি তোমাকে দেখেছেন। ফুল অবাক গলায় বলল, কিভাবে? সকালে তুমি যখন লিভিং রুমে শুয়েছিলে তখন তোমাকে দেখেছিল সে। ফুল ধাঁধায় পড়ে গেল। এই বাড়িতে হচ্ছেটা কি সেটা এসে বুঝে উঠতে পারছে না, তার উপর আবার নতুন কারো আগমন। ফুল কিছু একটা ভেবে প্রশ্ন ছুড়ল। আচ্ছা, এই বাড়িতে যারা আছেন তাদের সাথে তেহজিব খানজাদার সম্পর্ক কি? প্রশ্নটা শুনে নাদিয়ার মুখটা চুপসে গেল। তার এহেন প্রতিক্রিয়ায় ফুলের মনে খটকা লাগলো। কিছুক্ষণ নীরবতা পালন করে নাদিয়া বলল, ওনাদের মাঝে ঠিক কী সম্পর্ক তা জানি না, তবে আমার মনে হয় ওনারা খুব ভালো বন্ধু। তুমি সঠিক জানো না কেন? তুমি তো অনেকদিন ধরেই তাদের বাড়িতে কাজ করছো, তাই না? নাদিয়া এবার সম্পূর্ণভাবে প্রসঙ্গ পাল্টে ফেলল। রিদম স্যার ডেকেছেন, সেখানে যাওয়া উচিত। নাদিয়া অপেক্ষা করলো না, দরজার দিকে হাঁটা ধরলো। ফুলও তার পিছু পিছু বের হলো। রিদম নিজের রুমে বসে কিছু ফাইল চেক করছিল। চোখে চিকন ফ্রেমের চশমা, গায়ে অফ হোয়াইট রঙের টি শার্ট আর ট্রাউজার। চোখে মুখে গাম্ভীর্য দেখে বোঝা যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। তার পাশের চেয়ারে বসে আছে অনি, তার হাতেও একটা মোটাসোটা ফাইল। স্যার আসবো? দরজার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে প্রশ্নটা করলো নাদিয়া। তার পেছনে আরো 8 থেকে 10 জন মেয়ে ফর্মাল স্টাইলে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা মেয়েই দেখতে শুনতে দারুণ। ফুল তো গোল গোল চোখে তাদের দিকেই তাকিয়ে আছে। এতগুলো মেয়ে কোথা থেকে এলো? এদের মধ্যে কয়েকজনকে সে এর আগেও দেখেছে। তারা প্রতিদিন বাড়িঘর পরিষ্কার করতে আসে, রান্নার কাজে সাহায্যের জন্য প্রায় আসে। ভেতরে এসো। রিদমের অনুমতি পেয়ে ধীর পায়ে সবগুলো মেয়ে রুমে প্রবেশ করলো। তেহুর পার্সোনাল মেড সামনে এসো। রিদমের সম্বোধনে ফুলে শরীর হিম হয়ে গেল। তাকে কেন ডাকছে? সে দাঁড়িয়েছিল একেবারে পেছনের সারিতে। বাকি সব মেয়ের সরে গিয়ে তাকে হাইলাইট করে দিল। একজন তার কাজ চেপে ধরে সামনের দিকে ঠেলে দিল। ফুল জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ রিদম উঠে এসে তার সামনে দাঁড়ালো। লম্বায় রিদম 6 ফিট হবে হয়তো। তার সামনে 5 ফিট 4 ইঞ্চির ফুলকে পিচ্ছি ঠেকছে। এই বাড়িতে উদ্যানের পর রিদমই এতটা লম্বা, বাকি সবাইও এক একটা খাম্বা। তোমার পরিচয় দাও। রিদমের প্রশ্নে ফুল এবার চোখ তুলে রিদমের দিকে তাকালো। রিদমের চুলগুলো একটু কোকড়া টাইপের, একটু বড় হলেও উদ্যানের মতো কপাল ঢাকা নয়। গায়ের রং ফর্সা বলা চলে। ঠোঁটের কোণে বাঁকা হাসি। ফুলের সাথে চোখাচোখি হওয়া মাত্রই সে হাসি যেন আরো প্রশস্ত হলো। আর ইউ মিউট? ফুলের চোখের কোণে পানি জমলো। সে উত্তর দিতে আগ্রহী নয়, তবুও ব্যাপারটা ঘেটে ফেলতে চাইছে না। আমার নাম ফুল। বয়স? ফুল একটু বাড়িয়ে বলল, তার 19 বছর এখনো হয়নি, আরো 1 মাস পর হবে। এডুকেট অর নন এডুকেট? তার অযাচিত প্রশ্নে অনি বিরক্ত হলো। এত জিজ্ঞাসাবাদ করছিস কেন, ব্যাপার কি? রিদম হাত গুটিয়ে দাঁড়ালো। একবার ফুলকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। তেহুর পার্সোনাল মেড বলে কথা, বিশেষভাবে জানতে হবে না? জেনে কি করবি? বোঝার চেষ্টা করব তেহ নিজের পার্সোনাল মেডকে ঠিক কী কাজে ইউজ করছে। ঘৃণায় ফুলের শরীর রিরি করে উঠল। এই বাড়ির লোকগুলো চিন্তা ভাবনা, কথা বলার ধরন এত বিশ্রী কেন? তো বোকা ফুল কি পড়াশোনা করেনি? বোকা ফুল? ফুল এবার নড়ে চড়ে দাঁড়ালো। এরা যে তাকে আর কি কি নামে ডাকবে কে জানে। আমি এবার এইচএসসি এক্সাম দিয়েছি। রেজাল্ট? দেয়নি এখনো। অনি এবার উঠে এসে রিদমের হাত ধরে তাকে অন্যদিকে নিয়ে গেল। অনির সাথে গেলেও রিদমের চাহনি ফুলের উপরে স্থির। তুইও সময়ের মতো শুরু করে দিস না। কথাটা শুনে রিদম অবাক চোখে অনির দিকে তাকায়। মানে? আমি সংক্ষেপে বলছি শোন, ফুল হচ্ছে তেহুর কাজিন, ওর ফুফাতো বোন, কিন্তু মেয়েটা তেহু সহ্য করতে পারে না। এক কথায় মেয়েটা হচ্ছে তেহুর জাতশত্রু। এত জাতশত্রুতা কীভাবে এক্সপ্লেন করবো জানি না।
সে শত্রুতার জের ধরে মেয়েটাকে এখানে নিয়ে এসেছে দেহ। রিদম মন দিয়ে অনির কথা শুনে বলল। বাহ, ভালো তো। তার মানে মেয়েটা আনরেস্ট্রিকেটেড, অনিলার মতো রেস্ট্রিকেটেড নয়। আই এম রাইট? অনিলার কথা উঠতেই অনির মুখাবব শক্ত হয়ে যায়। আনিলা আমার ওয়াইফ, ভালোভাবে কথা বল। কুল, রেগে যাচ্ছিস কেন? আমি তো বলতে চাইছি মেয়েটা তেহুর শত্রু, মানে মেয়েটাকে কাজে খাটালে তেহু রিয়েক্ট করবে না। কি করতে চাইছিস তুই? রিদম আর চোখে ফুলের দিকে তাকালো। ফুল তো ভয়ে সংকোচের ঠেলায় ওনার এক প্রান্ত খামচে ধরে রেখেছে। মেয়েটাকে ঠিকঠাক ইউজ করব। কথাটা বলে রিদম পুনরায় ফুলের সামনে এসে দাঁড়ালো। মাথার কাপড় সরাও। ফুল তাজ্জব বনে গেল। রিদম এবার বিরক্ত হলো। কানে কম শোনো, কাপড় সরাও দেখি। রিদম চোখ দিয়ে ইশারা করতেই পাশে দাঁড়িয়ে থাকা একজন মেয়ের ফুলের মাথা থেকে কাপড় সরিয়ে দিল। ফুলের গলা শুকিয়ে এলো, চোখ জোড়া ছলছল করে উঠল। এখানে এমন মাথায় কাপড় টাপড় দিয়ে থাকবে না। মেয়েদের এভাবে থাকা মানায় না। তোমাদের কাজ মালিকের মাইন্ড ফ্রেশ রাখা। এভাবে জুবুতুবু হয়ে থাকলে মালিকের বিরক্ত লাগবে। ফুল নিথর হয়ে দাঁড়িয়ে রইল। নাচতে জানো? আকস্মিক প্রশ্নে ফুল সাথে সাথে নাবোধক মাথা নাড়ালো। তার অভিব্যক্তি দেখে রিদম খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, নাচতে না জানলে মেসেজ করে শিখে নাও। আজকে কয়েকজন গেস্ট আসবে। যারা নাচতে জানে তারা তাদের নিচে মনোরঞ্জন করবে, আর যারা জানে না তারা গেস্টদের হাত পা মেসেজ করে তাদের খুশি করবে। ফুলের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। এসব কি বলছে? কিসের গেস্ট, কারা আসবে আর কেনই বা আসবে? তার মধ্যে মেলো এসে হাজির হলো। মেলো, ওদেরকে ভালোভাবে রেডি করো। আজকের পার্টিতে ওরা বিশেষ রোল প্লে করবে। রিদমের কথা শুনে মেলো একবার উপস্থিত মেয়েদের দিকে তাকালো। তাদের মধ্যে ফুলকে দেখে ভ্রুকুচকে বলল, ফুল এখানে কি করছে? ও আজকের পার্টির প্রিমিয়াম ফেস হবে। নো রিদম, ইউ নো না ও তেহুর রিলেটিভ। আই নো, ও তেহু শত্রু। আর শত্রুর সাথে কীরকম বিহেভিয়ার করতে হয় সেটা এক্সপ্লেন করতে হবে না নিশ্চয়ই? ও যদি আলাদা কেউ হতো তাহলে তেহু আমাদের কাছে সেটা ক্লিয়ার করে দিত। অবশ্য তেহুর থেকে এসব আশা করাটাও বাড়াবাড়ি। উনি বলল ও নাকি নিজেই মেয়েটাকে শত্রু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? এনিওয়ে, আজকের জন্য একদম পারফেক্ট। ফুল ঠোঁট চেপে মেলোর দিকে তাকালো। মেলো একটা শ্বাস ফেলে রাজি হয়ে গেল। এমনিতেও তেহুর শত্রু হওয়াটা মস্ত বড় অভিশাপ। ফুল যত তাড়াতাড়ি এসবের সাথে নিজেকে মানিয়ে নিবে তত ভালো। এক এক করে সবাই রুম থেকে বেরিয়ে গেল। ফুলও টালমাটাল পায়ে হেঁটে চলেছে। হাঁটার গতির সাথে তাল মিলিয়ে তার এলোমেলো চুলে ঢেউ খেলছে। এরই মাঝে তার গলায় থাকা পেজারে সবুজ বাতি জ্বলে উঠল। ফুল বুঝতে পারল তার ডাক পড়েছে। আজকেই এই পেজার যুক্ত নেকলেস পরানো হয়েছে তাকে। তাকে শুধু উদ্যানই কল করতে পারবে, কারণ তাকে উদ্যান নিজের পার্সোনাল মেয়ের হিসেবে পরিচয় করে দিয়েছিল। ফুল রাস্তা পরিবর্তন করে উদ্যানের রুমের সামনে এসে দাঁড়ালো। দরজা খোলাই ছিল। নক করা মাত্রই ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে। কামিন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ফুল। তানের দেখভাল করতে বলেছিলাম, তা না করে নিজে অসুস্থ হয়ে পড়ে আসিস। তানের দুপুরে মেডিসিনগুলো মিস হয়ে গেছে, সেই খবর আছে? সামনের ডেস্কের উপর বসে থেকে উদ্যান ল্যাপটপে কিছু করছে। অন্য সময় হলে ফুল হয়তো চোখ বাঁকিয়ে দেখার চেষ্টা করত উদ্যান কি করছে, কিন্তু আজ সেসব দেখার আগ্রহ নেই। সে ধীর পায়ে টেবিলের উপর থেকে মেডিসিন সংগ্রহ করে উদ্যানের সামনে এসে দাঁড়ায়। তার উপস্থিতি টের পেয়ে উদ্যান স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। হোয়াট? হাতে থাকা মেডিসিনগুলো উদ্যানের দিকে এগিয়ে দিল ফুল। এদিকে উদ্যান তো ফুলের দিকে তাকিয়ে থমকে গেছে। বরাবরের তুলনায় ফুলের চেহারা ফোলা ফোলা লাগছে। গালজোড়া আর নাকের অগ্রভাগ লাল হয়ে আছে। ওড়নাটা সাধারণভাবে বুকের উপর জড়ানো। তার চাহনি দেখে ফুল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। এর আগে উদ্যান যতবার তার দিকে তাকিয়েছে ততবার হয় রাগী চোখে, না হয় বিরক্তি ভরা চোখে তাকিয়েছে, কিন্তু এবারে তাকানোটা ঠিক বুঝে উঠতে পারছে না ফুল। এত বিস্তৃতি দেখাচ্ছে কেন তোকে? উদ্যানের ঠান্ডা গলার প্রশ্নে ফুল হতবাক হয়ে গেল। তাকে বাজে দেখাচ্ছে। প্রতি উত্তরে কিছু বলল না ফুল। হাতে থাকা মেডিসিনটা একভাবে উদ্যানের সামনে ধরে রাখলো। উদ্যান ফুলের থেকে চোখ সরিয়ে তার হাতের দিকে তাকায়। এটা আমাকে দিচ্ছিস কেন? গিয়ে তানকে খাইয়ে দে। ফুলের সারা শরীর কেঁপে উঠল। সে গিয়ে তানকে খাওয়াবে নিজের হাতে? লাইক সিরিয়াসলি? হঠাৎ করে ফুল নিজের ওড়নায় টান অনুভব করলো। পাশ ফিরে তাকাতে দেখলো তান তার ওড়নার কোনা কামড়ে ধরে টানাটানি করছে। দৃশ্যটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফুল। ভয়ে এসে তৎক্ষণাৎ ছিটকে পড়ল ফ্লোরে। ঘটনার আকস্মিকতায় তখনও উল্টে গিয়ে পড়ল তার পায়ের উপর। উদ্যান কিছু বুঝে ওঠার আগে ফুল গলা ফাটিয়ে চিৎকার দিল। ও মা!
তার চিৎকারে হয়তো তানও ভয় পেয়ে গেল। কুকুরটা বিকট শব্দে ঘেউ ঘেউ করে তান কয়েক মুহূর্ত চুপচাপ থেকে বড় বড় পা ফেলে তানকে নিজের দিকে টেনে নিল। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? ফুল হাঁসফাঁস করতে করতে পিছিয়ে যেতে লাগলো, শরীর অস্বাভাবিক রকম কাঁপছে। উদ্যানের হাত থেকে ছুটে গিয়ে তান আবারও ফুলের দিকে তেড়ে গেল। তানকে নিজের দিকে আসতে দেখে দু হাত দ্বারা নিজের মুখ ঢেকে নিল ফুল। তান তো ফুলের শিওরে গিয়ে ঘেউ ঘেউ করে যাচ্ছে। ফুলকে অদ্ভুত রিয়েক্ট করতে দেখে উদ্যান হয়তো প্রথমবারের মতো ভড়কে গেল। সে এবার শক্ত হাতে তানকে নিজের কাছে টেনে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তান স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ফুল তো একদম দেয়ালের উপর হেলে পড়েছে, নিজেকে একদম গুটিয়ে নিয়ে জোরে জোরে শ্বাস টানছে। উদ্যান এক প্রকার বাধ্য হয়ে রুমাকে কল করলো। সঙ্গে সঙ্গে রুমা এসে হাজির হয়। ফুলের অবস্থা খারাপ দেখে সে ফুলকে পানি খাওয়ায়। তোর সাইনোফোবিয়া আছে? উদ্যানের প্রশ্নে ফুল উপর নিচ মাথা নাড়ায়, স্বীকার করা ছাড়া আর কোনো পথ নেই। ড্যামিট, আগে বলিসনি কেন? সাইনোফোবিয়া নিয়ে তুই তানের দেখাশোনা করবি? তুই তো দেখছি প্রাণীদেরকেও রেহাই দিস না। আমার কল্পনার চেয়ে অধিক সর্বনাশা তুই। কেউ এতটা বিধ্বংসী কিভাবে হতে পারে? উদ্যানের কথাগুলো যেন সূর্যের ন্যায় ফুলের গায়ে বিঁধে গেল। সে আর শুনতে পারল না, ক্ষীণস্বরে উচ্চারণ করলো, দয়া করে চুপ করুন। উদ্যান আরো ক্ষিপ্ততার সহিত বলে উঠল, চুপ করো। তানের কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো, তার ধারণা আছে তোর? তানের হার্টের সমস্যা আছে। কিছুদিন আগেই ওর হার্টের মেজর সার্জারি করা হয়েছে। ফুপিয়ে কেঁদে উঠল ফুল। সে কি ইচ্ছে করে কিছু করেছে? সে নিজেই তো ভয় পেয়ে গিয়েছিল। আমি ইচ্ছে করে করিনি, তানকে হার্ট করার উদ্দেশ্যও ছিল না আমার। উদ্যানের চোখ রক্তিম বর্ণ ধারণ করলো, কাঠখোট্টা গলায় বলে উঠল, ভেনুমের উপস্থিতি যেখানে মৃত্যু ঘটাতে যথেষ্ট, সেই ভেনুমে বলছে সে ইচ্ছাকৃত করেনি। ভেনুমের উদ্দেশ্য যাই হোক, পরিমাণ সবসময় মৃত্যুই হয়। ভুলটা আমারই ছিল যে আমি তোর মতো ভেনুমকে তানের দেখাশোনা করার দায়িত্ব দিয়েছি। ভুলে গেছিলাম তুই শুধু ধ্বংস করতে জানিস, রক্ষা করা তোর ধর্ম নয়। তবে আমিও তোকে ধ্বংস করেই থামবো। আমার বুকের অরণ্যে যে আগুন জ্বলছে, সেই আগুন তোকে ছাই না করা পর্যন্ত নিভবে না। ফুলের বুকের ভেতরে ধক করে উঠল, পুরো শরীর অসাড় হয়ে এলো। তানের ধারের কাছে আবার আসবি না তুই, যা এখান থেকে। হাতের উল্টো পিঠে চোখ মুছে ফুল উঠে দাঁড়ালো। এক মুহূর্ত অপেক্ষা না করে ব্যস্ত পায়ে রুম ত্যাগ করলো। তার সাথে সাথে রুমাও চলে গেল। রাতের নিকষ কালো আধার সমস্ত পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। ফুল নিজের লক্ষ্যে অটল ছিল যে সে কিছুতেই গেস্টের সামনে নাচবে না, আর না তো কারো হাত পা মেসেজ করে দিবে। কিন্তু পরিস্থিতি তাকে সিদ্ধান্ত পাল্টে ফেলতে বাধ্য করেছে। যখন সে শুনেছে রিদমের কথার অবাধ্য হলে রিদম রেগে গিয়ে অনেক খারাপ কিছু করে ফেলতে পারে। সে ইতিমধ্যে রিদমের ক্যারেক্টার সম্পর্কে ধারণা পেয়েছে। তাছাড়াও এই বাড়িতে তাকে বাঁচানোর মতো কেউ নেই। উদ্যান যেখানে সোহামের সামনে সেই নিকৃষ্ট কথাটা বলেছিল, সেখানে তার থেকে ইতিবাচক কিছু আশা করাটাও বোকামি হবে। ফুলকে নিজের সেভিয়ার হয়ে উঠতে হবে। ফুল এসব ভাবছে আর রেডি হচ্ছে। তাদের সবাইকে কালো ও লাল রঙের সংমিশ্রণে পার্টি ড্রেস দেওয়া হয়েছে, সাথে একটা মাস্কও আছে। যদিও এই ড্রেসটা অতটা খোলামেলা নয়, তবে ওড়না নেই। ফুল বাড়তি ওড়না নিতে চাইলে মেলো মানা করে দেয়। এই মেলোকে বড্ড অপরিচিত লাগছে ফুলের কাছে। সেদিন যেমন সোহাম রোবটের মতো বিহেভ করেছিল, আজ মেলো সেম বিহেভ করছে। ফুল কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ঠিক করলো চুলগুলোকে সে ওনার মতো ইউজ করবে। তুমি তো ড্রেসার, ম্যাসাজ করার ডিসিশন নাওনি নিশ্চয়ই? মেলোর প্রশ্নে ফুল মাথা নেড়ে বলল, শুধু তো নাচতেই হবে, তাই না? মেলো উত্তর দিল না, শুধু কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধ রাত। সোলার স্টেটের রুফটপ টেরেসের উপর যেন অন্য জগৎ। সোনালি নীল আলোকসজ্জায় সাজানো রুফটপ, চকচকে গ্লাস টেবিল আর ক্রিস্টালের ডেকোরেশন। মাঝ বরাবর গ্লাসে শ্যাম্পেন টাওয়ার আলো প্রতিফলিত করে চারিপাশকে আরো ঝলমল করে তুলেছে। ছাদের একপাশে বসানো স্পেশাল ভিআইপি টেবিলে বসে আছে উদ্যান। তার চারিপাশে বৃত্তাকারে বসে আছে রিদম, অনি, লুহান, সোহাম আর মেলো। ঘড়ির কাঁটায় 12টা। অপরপক্ষের প্রতিনিধি সোনালি কলমে সই করলো ডিলের কাগজে। মুহূর্তে পুরো ছাদ করতালি শব্দে মুখরিত হলো। অনি গ্লাস উঁচিয়ে বলল, লেটস চিয়ার্স। সঙ্গে সঙ্গে টেবিল জুড়ে গ্লাসের ঠোকাঠুকির শব্দ, শ্যাম্পেনের ফেনা আর উল্লাসে ছেয়ে গেল। তার মধ্যে আলো নিভে গিয়ে মৃদু লাল আলো ছড়িয়ে পড়লো। টেরেসের একপাশে ভারী কালো পর্দা সরে গিয়ে মঞ্চ উন্মোচিত হলো। সাউন্ড বক্সে বেজে উঠল একটা গম্ভীর রহস্যময় লাতিন বিট। একে একে মঞ্চে উঠল মাস্ক পারফর্মার্স। লাল কালার সিল্কি পোশাকে তাদের প্রতিটা ভঙ্গি যেন আগুনের মতো ঝলসে দিচ্ছে চারিপাশ। মাঝখানে একজন পারফর্মার অন্য সবার চেয়ে সামান্য ভিন্ন, যদিও মাস্ক দিয়ে আবৃত চেহারা চেনার উপায় নেই। তবু উদ্যানের চোখ যারা আটকে গেল মেয়েটার উপর। মেয়েটার খোলা চুলগুলোই যেন তাকে সবার থেকে আলাদা করে দিচ্ছে। উদ্যানের শীতল অনুভূতিহীন চোখ ধীরে ধীরে গেঁথে গেল সেই পারফর্মারের শরীরে। মেয়েটা হাতের অঙ্গভঙ্গি, পায়ছন্দ সবকিছুই গভীর চোখে পর্যবেক্ষণ করছে মনস্টারটা। ট্যাকিলা ভর্তি গ্লাসটা ঠোঁটে চেপে ধরলেও এক ফোঁটা গিলতে পারল না। ঠোঁটের কোণে জমে রইল শূন্যতা। তার চোখে
বিস্ময় নেই, নেই উল্লাস, বরং এক অদ্ভুত শীতলতা। নাচের মাঝে একবার উদ্যানের সাথে চোখাচোখি হয়েছে ফুলের। উদ্যানের শীতল তীক্ষ্ণ চাহনি তার শরীরে কাঁপন ধরালে সে বিশেষ পাত্তা দেয়নি। চোখ সরিয়ে নাচে মনোনিবেশ করেছে। পরিস্থিতি যেমনই হোক না কেন, নাচ হচ্ছে তার প্যাশন। নাচ দিয়ে কম্প্রোমাইজ করবে না সে। নাচ প্রায় শেষের দিকে। এমন সময়ে উদ্যান হাতে থাকা গ্লাসটা ঠক শব্দে টেবিলের উপর রেখে পাশে ফিরে গর্জে উঠল। হু দ্য হেল দে আর দিস? হু বট হার হিয়ার উইদাউট মাই পারমিশন? উদ্যানের রাশভারী কণ্ঠে টেবিল জুড়ে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। নীরবতা ঠেলে হৃদম হাত তুলে বলল, আমি ওকে নাচতে বলেছি। আজকের জন্য ওকে প্রিমিয়াম ফেস হিসেবে সিলেক্ট করেছি। উদ্যান কিছুক্ষণ হৃদমের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর গম্ভীর গলায় বলল, ও আমার পার্সোনাল মেট, সেটা বলেনি কেউ? কথাটা শুনে হৃদম চোখ উল্টে হাতে থাকা টেকিলার গ্লাসে চুমুক দিল। খানিকটা মজা করেই বলল, পার্সোনাল মেড হলে কি হয়েছে? অ্যাট লস্ট হি ইজ আ মেড, ইজেন্ট শি? রিয়্যাক্ট করার কি আছে? উদ্যান তীক্ষ্ণ চোখে তাকাতে হৃদম হেসে উঠল। তোর থেকে পারমিশন নেওয়াটা উচিত ছিল। সরি ফর দ্যাট। আসলে এত ছোটোখাটো বিষয়ের জন্য তোকে বিরক্ত করতে চাইনি। হৃদমের থেকে চোখ সরিয়ে উদ্যান এবার ফুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। ফুলসহ বাকিরা বিটের সাথে তাল মিলিয়ে হেলে দুলে নৃত্য করছে। স্টেজের উপরে থাকা শুভ্র আলো ফুলের স্টেপ অনুসরণ করছে, যেন আজকের পারফরমেন্সের মধ্যমণি সে। কয়েক মুহূর্ত পেরিয়ে যেতে চারপাশে করতালির শব্দে ফেটে পড়ে। নাচ শেষ হয়েছে, ফুল স্টেজ থেকে নেমে যাবে তার আগে সে পিছুটান অনুভব করলো। কিছু বুঝে ওঠার পূর্বে কেউ একজন তাকে নিজের দিকে ঘুরিয়ে তার মুখ থেকে মাস্কটা সরিয়ে ফেলল। ঘটনার আকস্মিকতায় চারিপাশের পরিবেশ থমকে যায়। ফুল তো হতবাক চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা ইংরেজদের মতো দেখতে পুরুষটির দিকে, যার চোখে মুখে লালসার ঝলকানি। লোকটা স্পষ্ট তো ইংরেজিতে বলেছে। ফুলের শরীর হিম হয়ে এলো। অসহায় চোখে আশেপাশে তাকিয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। উদ্যানের চাহনি স্টেজের উপরে নিবদ্ধতার অভিব্যক্তি বোঝা যাচ্ছে না, তবে কিছুক্ষণ যেতে সে নিজের গদি ছেড়ে উঠে দাঁড়ায়। ব্যস্ত পায়ে এগিয়ে যেতে থাকে স্টেজের দিকে, কিন্তু তার আগে হৃদম গিয়ে ফুলের সামনে দাঁড়ায়। মিস্টার চার্লস হ্যাভ সাম প্যাশনস ফর নাও, লিভ হার। হৃদম নিজেই মিস্টার চার্লসের থেকে ফুলের হাত ছাড়িয়ে দিল। ছাড়া পেতে ফুল এক প্রকার দৌড়ে স্টেজ থেকে নেমে যায়। তারপর একদম উদ্যানের গা ঘেঁষে অন্যদিকে চলে গেল। যাওয়ার পূর্বে উদ্যানের দিকে এক নজর তাকিয়েছিল ফুল, যার দরুন তাদের চোখাচোখি হয়ে গিয়েছিল। ফুল চলে যেতেই উদ্যান পুনরায় স্টেজের দিকে তাকায়। হৃদম সিরিয়াস ভঙ্গিমায় মিস্টার চার্লসের সাথে কথা বলছে। উদ্যান নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে। রাতের আধারে উদ্যানের উপস্থিতি পাওয়ারফুল। ডার্ক ব্লেজার এবং ফিটেড শার্টে তাকে মাত্রাতিরিক্ত আকর্ষণীয় লাগছে। পলিশ করা লেদার শু আর কালো রঙের ওয়াচ তার প্রতিটা হেলাফেলাকে প্রভাবশালী করে তুলছে। চোখের দৃষ্টি চিরচেনা, ঠান্ডা, নির্দয়। আশেপাশে উপস্থিত অতিথিরা তার দিকে আর চোখে তাকাচ্ছে। কেউ কেউ ককটেল হাতে দাঁড়িয়ে, কেউ বা সোফায় বসা, কিন্তু সবার চোখ উদ্যানের দিকে স্থির। তার স্টাইল আর উপস্থিতি যেন ভয়ঙ্করভাবে সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। কথার মাঝে হৃদমের চোখ পড়ল উদ্যানের উপর। সে নিজের কথা সংক্ষিপ্তভাবে শেষ করে উদ্যানের সামনে এসে দাঁড়ালো। মিস্টার চার্লস আমাদের সাপোর্ট মিস্টার ম্যাগনেলের সাথে বিট করতে রাজি হয়ে গেছে। কিসের বিনিময়? উদ্যানের প্রশ্নে হৃদম পাশে থাকা চেয়ারে হাত পা ছড়িয়ে বসে পড়ল। তোর পার্সোনাল মেটকে তার মনে ধরেছে। উদ্যান কাটকাট গলায় বলল, তুই জানতিস যে অ্যাজহলটার বাঙালি মেয়েদের প্রতি উইক? জেনে শুনে এই মেয়েটাকে এভাবে প্রেজেন্ট করছিস? এই সব কিছুই তোর প্রি প্ল্যান ছিল, তাই না? ইয়েস, এটা আমার প্ল্যান ছিল। সেই জন্যই মিস্টার চার্লসকে একদম স্টেজের দিকে ফ্রন্ট সিটে বসেছিলাম, তবে এতটাও আশাবাদী ছিলাম না। বাঙালি মেয়ে আরও আছে হৃদম, সবাইকে ছেড়ে ওই মেয়েটাকে কেন? হৃদম সরু চোখে উদ্যানের দিকে তাকায়। তার চাহনি দেখে উদ্যান চোখ সরিয়ে নিল। ওয়েট আ মিনিট, তুই এইসব বিষয়ে ইন্টারফিয়ার করছিস কেন? কাম অন ইয়ার, এইসব আমার কাজ। তোকে এইসব নিয়ে খামাখা টেনশন করতে হবে না। জাস্ট চিল। আমার প্রশ্নের উত্তর দে রুট। আচমকা উদ্যানের গলার স্বরের পরিবর্তনে হৃদম হাঁ হয়ে গেল। কয়েক সেকেন্ড আহাম্মকের মতো তাকিয়ে থেকে বলল, এত লেম প্রশ্নের উত্তর পেতে নিজের পাওয়ার ইউজ করছিস? আর ইউ সিক আর হোয়াই? লোবো? উদ্যানের চিল্লানিতে পুরো টেরেস কেঁপে উঠল। লুহান্ত এক দৌড়ে উদ্যানের সামনে হাজির হয়েছে। গেট দ্য রুট। লুহান্ত মাথা নেড়ে চলে গেছে, কিন্তু হৃদম পুরোপুরিভাবেই শকড। বিস্ময়ে নিজের জায়গা থেকেও নড়তে পারছে না। চল। লুহানের ডাক পড়ার সাথে সাথে সোহাম আর অনিও চলে এসেছিল, তাই এবার সোহামকে ছুটে আসতে হয়নি। সে স্বাভাবিক গতিতে দুপা সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। ব্রিং রুট উইথ মি। কথাটা বলেই উদ্যান গটগট পায়ে টেরেস থেকে নেমে যেতে উদ্যত হলো। তার পিছু পিছু সোহাম হৃদমকে টেনে টুনে নিয়ে যাচ্ছে। যদিও হৃদমকে নিয়ে যেতে বেশি শক্তির ব্যয় করতে হচ্ছে না, সে নিজে থেকে সোহামের সাথে চলে যাচ্ছে।
তারা চলে যেতে টেরেসের পরিবেশ অশান্ত হয়ে যেতে লাগলো। অতিথিদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হতে লাগলো। পরিস্থিতি বেগতিক দেখে অনি উচ্চস্বরে বলে ওঠে, কাম ডাউন, আদারওয়াইজ অ্যাকশন উইল বি টেকেন। মুহূর্তে পরিস্থিতি শিথিল হয়ে যায়। সবাই যার যার জায়গাতেই বসে নিজেদের মতো এনজয় করতে শুরু করে। রুমা এতক্ষণ যাবৎ একজন গেস্টের ঘাড় মেসেজ করে দিচ্ছিল। সে নাচতে জানে না বিধায় তাকে এভাবেই গেস্টদের আপ্যায়ন করতে হয়। নাদিয়া অবশ্য নাচতে জানে। ফুলের সাথে নাদিয়াও স্টেজে নাচ পরিবেশন করেছে। পুরো ঘটনাটাই রুমা নিগুড় চোখে পর্যবেক্ষণ করেছে, যদিও সে উদ্যানের কর্মকাণ্ডে অবাক হয়নি। এসব উদ্যানের ন্যাচারাল বিহেভ। প্রায় বাকিদের উপর চিল্লাচিল্লি করে নিজের রাগ ঝাড়ে। বেশিরভাগ ক্ষেত্রে উদ্যান অসন্তুষ্ট থাকলে এমন বিহেভ করে, আর উদ্যানের অসন্তুষ্ট হতে সময় লাগে না। You blast to the manage properly. Don't you have any strength in your hands? হঠাৎ ধমকে রুমা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে চেয়ারে বসে থাকা মধ্যবয়সী গেস্ট রুমার হাত ধরে ফেলল। Remove the marks. কথাটা শুনে রুমা কাঁপা কাঁপা হাতে মাস্ক সরিয়ে ফেলল। তার চেহারাটা দেখা মাত্রই গেস্টের মুখ কুঁচকে গেল। বিকৃত গলায় বলল, You're so elegant. Put the marks back on. রুমা নিস্তেজ চোখে ঘাস আবৃত মেঝের দিকে তাকিয়ে রইল। ঠোঁট চেপে মনে মনে বলল, হ্যাঁ, আমি কুৎসিত। আপনাদের মতো নিকৃষ্ট প্রাণীদের চোখে কুৎসিত হওয়াটাই সৌভাগ্যের। এতটা কুৎসিত হওয়ার পরেও কেন জীবনটা কণ্টকাকীর্ণ হলো? যেখানে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই দুর্ভাগ্য, সেখানে স্রেফ কুৎসিত হওয়াটাও পর্যাপ্ত নয়। একটা তপ্ত শ্বাস ফেলে রুমা পুনরায় মাস্ক পরে নিল। দোতলার গোপন সুড়ঙ্গের পথ ধরে আন্ডারগ্রাউন্ডের বাংকার এসে থামল উদ্যান। সেখানে থাকা একটা সিংহাসন আকৃতির গদিতে আয়েশি ভঙ্গিতে বসে পড়ল। চারিদিকে গলা চেপে ধরা নিস্তব্ধতা বিরাজ করছে। রিদমকে সামনের কাঠের তৈরি চেয়ারে বসানো হয়েছে। একপাশে লুহান সেই চিরচেনা লাঠি হাতে দাঁড়িয়ে আছে, আরেক পাশে সোহাম। তার মুখাবয়ব নিদারুণ কঠিন। লুহানের দিকে হাত বাড়াতে লুহান উদ্যানের হাতে লাঠিটা তুলে দেয়। লাঠিটা হাতে নিয়ে উদ্যান খানিকটা ঝুঁকে বসলো। হাত এগিয়ে দে। রিদম বিচলিত হলো না, চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলল। ধীরে সুস্থে উদ্যানের দিকে হাত এগিয়ে দিল। উদ্যান প্রবল বেগে লাঠিটা দ্বারা আঘাত করতেই যাবে, তখনই রিদম বলে ওঠে, যত ইচ্ছা মার, স্যাটিসফাই হতে পারবি না, কারণ তোর অসন্তুষ্ট হওয়ার পেছনের কারণটা ভিন্ন। উদ্যানের হাত থেমে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে রক্তিম চোখে তাকালো রিদমের দিকে। তুই আমাকে মারছিস কারণ আমি মেয়েটাকে অন্য কারোর সামনে প্রেজেন্ট করেছি। আই এম রাইট? উদ্যান গর্জে উঠল, নো, ইউ আর রং। ফার্স্ট অফ অল, আমার থেকে পারমিশন না নেওয়াটা তোর ভুল ছিল। লাস্ট তুই আমার প্রশ্নের উত্তর না দেওয়ার সাহস দেখিয়েছিস। রিদমের ঠোঁটের কোণে স্ফীত হাসি ফুটে উঠল, যা দেখে সোহাম মনে মনে রিদমকে বকা দিল। শালার শরীরে জ্বালায় উঠছে, মায়ার না খাওয়া পর্যন্ত এই জ্বালা কমবো না। তুই মিথ্যা কথা বলছিস। তুই মেয়েটার প্রতি উইক হয়ে পড়েছিস, সেই জন্যই এত রিয়াক্ট করছিস। রিদমের কথার প্রতিক্রিয়া মারাত্মকভাবে ফুটে উঠল উদ্যানের মুখশ্রীতে। ক্রোধের বশবর্তী হয়ে উদ্যান হিংস্র সিংহের ন্যায় গর্জে উঠল। ঘাড়ের রগ আর চোয়াল শক্ত হয়ে দৃশ্যমান হলো। স্বভাবতই জীবের অগ্রভাগ দিয়ে গালের অভ্যন্তরীণ অংশ ঠেলে ধরল। এই পর্যায়ে এসে যেন ভেতরে থাকা মনস্টারটা উদ্যানের শরীরকে কবজা করে নিয়ন্ত্রণ করতে লাগলো। চারিদিকের নীরবতাকে মুহূর্তেই তছনছ করে দিয়ে লাঠির নিষ্ঠুর শব্দ আর আর্তনাদ ছড়িয়ে পড়ল। পরবর্তী কয়েক মিনিটে আজাব নেমে আসে। রিদম চুপচাপ আঘাতগুলো সহ্য করে নিল। ঠিক 6 মিনিটের মাথায় উদ্যানের হাত থেমে যায়। সে লাঠিটা দূরে ফেলে দিয়ে নিজের গদিতে বসে পড়ে, যদিও তার মধ্যে থাকা মনস্টারটা এখনও শান্ত হয়নি। রিদমের হাতের অবস্থা শোচনীয়। কয়েক জায়গা ফেটে গিয়ে রক্ত ঝরছে। আঘাতের তীব্রতায় রিদম চেয়ারের উপর ঢলে পড়েছে। উদ্যানকে থেমে যেতে দেখে রিদম চাপা স্বরে বলে ওঠে, স্যাটিসফাইড হয়েছিস? প্রতি উত্তরে উদ্যান সমস্ত আক্রোশ ঠেলে চিল্লিয়ে ওঠে। চাইছিসটা কি? রিদমের ঠোঁটের কোণে আবারও হাসির ঝিলিক দেখা দিল। স্বভাবতই রিদম হাসতে ভালোবাসে। কিছুক্ষণ অকারণে চিল্লানোর পর উদ্যান মাথা চেপে ধরে বসে পড়ে। তার ঠিক কী হয়েছে সে নিজেও বুঝে উঠতে পারছে না। কেন সে শান্ত হতে পারছে না। রিদম এবার হাতঘড়িতে চোখ বুলিয়ে নিল। 2টা বাজে, মিস্টার চার্লস অপেক্ষা করছে। আমি তাকে 3টার কথা বলেছি। উদ্যান একভাবে বসে রইল, প্রতি উত্তরে কিছু বলল না। আর না চোখ মেলে তাকালো। তুই বলেছিস তোর থেকে পারমিশন না নেওয়ায় আর প্রশ্ন এড়িয়ে যাওয়ায় আমাকে পানিশ করেছিস। আমি সেটা মেনে নিলাম। আমার আসলেই ভুল হয়েছিল, বাট এখন আর কোনো ভুল করব না। তোর পার্সোনাল মেইটকে মিস্টার চার্লসের কাছে পাঠাবো, অনুমতি চাইছি। উদ্যান তড়াক করে রিদমের দিকে তাকালো। রিদমের ক্লান্ত মুখের হাসিটা তাকে উত্ত্যক্ত করার জন্য যথেষ্ট। আমি নিজের পার্সোনাল মেটকে অন্য কারোর সাথে কেন পাঠাবো? মেয়ের কি আকাল পড়েছে? উদ্যানের কথা শুনে সোহাম আর চোখে উদ্যানের দিকে তাকায়।
এই উদ্যান যে কি চায় মাঝে মাঝে কল্পনা করাও দুষ্কর। সেদিন তো সোহামকে রাত কাটানোর পারমিশন দিয়ে দিয়েছিল, আজ কেন নাকড়া করছে? তোর পার্সোনাল মেডকে তো আমি কাজেই খাটাচ্ছি দেহু। তুই এমনভাবে রিয়াক্ট করছিস যেন মেয়েটা তোর পার্সোনাল মেড নয়, তোর বেড পার্টনার। এহেন কথা শোনার জন্য উপস্থিত কেউ প্রস্তুত ছিল না। উদ্যান আবার কটমট চোখে রিদমের দিকে তাকায়। মেয়েটা তোর বেড পার্টনার নয় তো, রাইট? লুহান এবার রিদমের উদ্দেশ্যে বলল, তুই কি পুরোপুরিভাবে ড্রাগ হয়ে গিয়েছিস রিদম? এভাবে কেন তেহুকে উত্ত্যক্ত করছিস? মেয়েটা ওর বেড পার্টনার হলেও তোর কি? রিদম সশব্দে হেসে উঠল। আরে আমার কিছু নয় মানে, এমন হলে তো আমি সবচেয়ে বেশি খুশি হব। দেহ শুধু একবার স্বীকার করে নিক, আমি আর ওকে উত্ত্যক্ত করব না। সোহাম বিরস মুখে বলল, এসব কিছু নয়, নয়তো হার্মফুল ওর বেডের পার্টনার, আর নয়তো ওর ভালো লাগার কেউ। মেয়েটাকে তো ও সহ্য করতেই পারে না। রিদম এবার উঠে দাঁড়ালো, তারপর সবাইকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে উদ্যানের সামনে বসে পড়ল। যখন আমি প্রথমবার শুনেছি মেয়েটাকে তুই মেড হিসেবে এনেছিস, তখন আমি একটু বেশি আশাবাদী হয়ে গিয়েছিলাম দেহু। যেই তুই মেয়েদের ছায়াও মারাস না, সেই তুই কিভাবে মেড নিয়ে এলি? এটা তো অসম্ভব, তাই না? আমি শুধু একটু প্রখর করে দেখতে চাইছি, তুই প্লিজ বিষয়টা ক্লিয়ার কর। উদ্যান এবার একটু শান্ত হলো, নির্লিপ্ত চোখে তাকালো রিদমের দিকে। সে অকারণে রিয়াক্ট করছে। রিদম সহ বাকি সবাই তার ব্যাপারে একটু বেশি সংরক্ষণশীল। হয় তুই অনুমতি দে, নয়তো মেয়েটার প্রতি নিজের ফিলিংস স্বীকার করে নে। উদ্যান এবার উঠে দাঁড়ালো। আমি নিজের অবস্থান ক্লিয়ার করেছি, মেয়েটার প্রতি আমার কোনো ফিলিংস নেই। রিদমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে একটু বেশি আশা করে ফেলেছিল নিজের ভাবনার প্রতি। তবুও লাস্ট চেষ্টা করে দেখবে সে। তার মানে মেয়েটাকে মিস্টার চার্লসের কাছে পাঠানোর অনুমতি দিচ্ছিস? উদ্যান শান্ত কণ্ঠে বলল। যা ইচ্ছে কর, শুধু মেক শিওর মেয়েটা নিঃশ্বাস যেন বন্ধ না হয়ে যায়। রিদমের ঠোঁটের কোণের হাসি বিস্তৃত হওয়ার পূর্বে উদ্যান বলল, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ও আমার হাত থেকে বেঁচে যাবে। আমার সন্তুষ্ট হওয়ার পথ চিরতর বন্ধ হয়ে যাবে। আমি নিজেকে সামলাতে পারবো না। ওর চোখের পানির অভাবে আমি তৃষ্ণায় মরে যাব। আমার বুকের ভেতর জ্বলতে থাকা আগুন ওকে পড়তে না পেরে আমাকে ভেতর থেকে শেষ করে ফেলবে। উদ্যানের বিরক্ত কথাগুলো উপস্থিত তিনজনের মাথা ঘুরিয়ে দিল। এতটা শত্রু, তা আবার ওইটুকু মেয়ের সাথে মেয়েটাকে তরপাতে না দেখলে উদ্যান অসন্তুষ্টে জর্জরিত হয়ে শেষ হয়ে যাবে। তারা এতটাই ভাবনায় পড়ে গেল যে কখন উদ্যান ব্যাংকার ত্যাগ করলো সেটা টেরই পেল না। দেখ রিদম, তুই ফেসফুলের সাথে এমন কিছু করিস না। সোহমের কথায় রিদম গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। হাতের উল্টো পাশে কপালের ঘাম মুছে ক্লান্তি মিশ্রিত কণ্ঠে বলল, তোর আবার কি হলো? সামথিং? এভরিথিং ইয়ার। ফেটফুলকে আমি বিয়ে করার প্ল্যান করে ফেলেছিলাম, কিন্তু তেহু রাজি হয়নি। তো বিয়ে করার কি দরকার? অনির মতো ভুল করিস না। বিয়ে করা একটা বোকামি। আমাদের মতো মানুষদের বিয়ে করার প্রয়োজনীয়তাই কি, যেখানে একটা ইশারাতেই মেয়েদের লাইন লেগে যাবে? নো ডুড, তুই আমাকে কথা চালে ফাঁসাতে পারবি না। আমি একদম শুদ্ধ পুরুষ, বউয়ের জন্য নিজের যত্ন করে তুলে রেখেছি। ভালো তো, চালিয়ে যা। দিন শেষে বইয়ের অভাবে ছটফট করে রাত কাটাতে হবে, বউ আর জুটবে না। অভিশাপ দিচ্ছিস? রিদম ঠোঁট কামড়ে হেসে উঠল। চিন্তা করিস না, আমার মতো অশুদ্ধ পুরুষের অভিশাপ তোর মতো শুদ্ধ পুরুষের ক্ষতি সাধন করতে পারবে না। একদিকে তারা কথার কাটাকাটি করছে আর অন্যদিকে লুহান উদাস চোখে তাকিয়ে আছে। সবাই একভাবে না একভাবে নিজেদের সুখ খুঁজে নিচ্ছে, শুধুমাত্র সেই অসুখে তলিয়ে আছে। সে কি চেষ্টা করেনি সুখী হতে? যতবারই সুখের দরজায় কড়া নেড়েছে ততবারই হতাশ হয়েছে। সে বুঝতেই পারছে না কেন তার প্রতি সুখের এই বিমুখতা। ও কেন বুঝতে চাইছে না? কি বুঝতে চাইছে না লোহান? সোহমের প্রশ্নে লুহানের ধ্যান ভাঙল। শ্বাস ফেলে বলল, কিছু না, চল। ফুল নিজে রুমে শোয়ার প্রস্তুতি নিচ্ছে। রুমার নাদিয়াও এখনো আসেনি। খাটের এক প্রান্তে গুটিসুটি মেরে শুয়ে আছে ফুল। কিছুটা শীত করছে, যদিও বাইরের হাড় কাঁপানো শীতের তুলনায় বাড়ির ভেতরে শীতের প্রকোপ একদমই নগণ্য। হঠাৎ করে রুমের দরজা খুলে গেল। নাদিয়া রুমার জন্য দরজা খোলাই রেখেছিল ফুল। দরজা খোলার খট শব্দে ফুল বিশেষ গুরুত্ব দিল না, শুধু একটু নড়ে চড়ে বালিশে মুখ গুছল। ঘুমায়নি সে, আর না তো ঘুম আসছে। কেমন যেন অস্থির অস্থির লাগছে। তার মধ্যে সেই নিজের উপর ভারী কিছু অনুভব করলো। অপ্রত্যাশিত ঘটনায় বিমূঢ় হয়ে গেল ফুল। রুম জুড়ে ড্রিম লাইটের স্নিগ্ধ আলো। ফুল চোখ মেলে তাকাতেই নিজের উপরে একজন মানুষের অবয়ব দেখতে পায়। কে আপনি? ফুল তো
ফুল তড়িঘড়ি করে উঠে বসতে নেবে, তার আগে লোকটা ফুলকে বিছানার সাথে চেপে ধরে। ফুল এবার শরীরে সর্বশক্তি খাটিয়ে চিৎকার দিল। ছাড়ুন আমাকে, আপনি বাঁচাও কেউ। আকস্মিক ধাক্কায় লোকটা কিছুটা দূরে সরে গেল। এই সুযোগে ফুল খাট থেকে নেমে যায়, কিন্তু দরজা পর্যন্ত আসতে এই লোকটা ফুলের চুল টেনে ধরে। ফুলের শরীরে ওড়না ছিল না, অভ্যাসবশত ওড়না খুলে রেখে শুয়েছিল। লোকটা ফুলের চুল ধরে তাকে উল্টো দিকে করে দেয়ালের সাথে চেপে ধরে। হাতের কাছে সুইচ বোর্ড পেয়ে ফুল লাইট অন করে দেয়। মুহূর্তে ঘরময় আলোকিত হয়ে যায়। লোকটা সেদিকে খেয়াল নেই, সে তো চান্স পাওয়া মাত্রই ফুলের ঘাড়ে মুখ গুজে দিয়েছে আর বিশ্রীভাবে বাইট করছে। ফুল নিজেকে বাঁচানোর প্রয়াসে পা উঁচিয়ে সজোরে লাথি দিয়ে বসলো। সে জানে না লাথিটা কোথায় পড়েছে, কিন্তু লোকটা ব্যথায় আ শব্দ উচ্চারণ করে দুপা পিছিয়ে যায়। ছাড়া পেয়ে ফুল আবারও দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু লোকটা পুনরায় তাকে টেনে ধরে সজোরে তার গালে চড় বসিয়ে দেয়। চরের তোড়ে ফুল রুমের অন্যদিকে ছিটকে যায়। You reckless girl, you choose to strike me? Don't accept mercy, you'll regret it. কথাটা বলেই সামনে থাকা লোকটা তেড়ে যায় ফুলের দিকে। ফুল দিক বিদিক শূন্য হয়ে চারিদিকে তাকালো। তাকে সাহায্য করার মতো কেউ নেই। চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেললেও লাভ হবে না। ভাবনাটা মাথায় আসতেই চোখ আটকে গেল টেবিলের উপরে থাকা কাচের শোপিসটার উপর। ফ্লাওয়ার শোপিস লবিতে রাখা ছিল, কয়েকদিন আগে শোপিসটা ফুলের দৃষ্টি আকর্ষণ করে, তাই সেই শোপিসটা এখানে এনে রেখেছিল। চার্লস নামের যুবকটি ফুলের কোমর চেপে ধরা মাত্রই ফুল ডান দিকে হাতড়ে শোপিসটা তুলে নিল। এক মুহূর্ত না ভেবে পেছনে থাকা দেয়ালের সাথে বাড়ি মেরে শোপিসটা ভেঙে ফেললো। আচমকা শব্দে চার্লস ফুলের ঘাট থেকে মুখ তুলে ফুলের হাতের দিকে তাকালো। ফুলের হাতে কাচের টুকরো দেখে সে কিছুটা চমকে গেল। চার্লস অন্যমনস্ক হয়ে পড়া মাত্রই ফুল তার হাতে নিচ দিয়ে অন্যদিকে সরে যায়। ফুলের ভিতর সন্ত্রস্ত মুখটা দেখে চার্লস নিজে জায়গাতে দাঁড়িয়ে পড়ে। ফুল ফ্লোরে বসে খাটের সাথে সিটিয়ে যায়। কাচের টুকরোটা চার্লসের দিকে তাক করে। রক্তাক্ত হাতটি অস্বাভাবিক রকমের কাঁপছে। তার অবস্থা দেখে চার্লস উচ্চস্বরে হেসে উঠল। That's exactly why I like this girl. Daring, reckless, a life that fire in you. But tell me, do you really think you can protect yourself with that tiny little opium? Don't make me laugh. ফুল ঠোঁট চেপে কেঁদে উঠে চোখ বন্ধ করে একটা শ্বাস নেয়। পর মুহূর্তেই তেজি কণ্ঠে বলে উঠল, প্রোটেক্ট করার ক্ষমতা না থাকলে নিজের হাতে ডিস্ট্রয় করে দিতে হয়। আমিও সেটাই করব। এই অস্ত্র দিয়ে আমি নিজেকে প্রোটেক্ট করতে না পারি, ডিস্ট্রয় করতে তো পারবো। ফুলের মুখ নিঃসৃত কথাগুলো চার্লসের বোধগম্য হলো না। সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ফুলের দিকে। ফুল একবার তার দিকে তাকালো। ফুলের ঠোঁটের কোণে হাসি দেখে চার্লস কনফিউজড হয়ে যায়। মেয়েটার চোখে পানির ধারা, ঠোঁটের কোণে হাসি। চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে বহু আগে। কান্নার তোরে ক্ষণে ক্ষণে শরীরটা কেঁপে উঠছে। চার্লস ফুলের হাতটা চেপে ধরতে যাবে, এমন সময় ফুল এক অঘটন ঘটিয়ে ফেলে। হাতে থাকা শক্তপোক্ত কাচের টুকরাটা নির্দ্বিধায় নিজের পেট বরাবর ঢুকিয়ে দেয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে ফুলের মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। সেই রক্তকে ছিটকে পড়ে চার্লসের মুখের উপর। বিস্ময়ে চার্লস পেছনের দিকে সরে গেল। অবিশ্বাস্য সুরে বলল, You fool's girl, what have you done to yourself? ফুলের রক্তমাখা ঠোঁটের কোণে হাসিটা লেপ্টে আছে, তবে নিস্তের চোখ জোড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। চার্লস বসা থেকে উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকে একচুটে রুম থেকে বেরিয়ে গেল। টেরেসে বসেছিল সোহাম, লুহান আর হৃদম। সোহাম মুখ ভার করে বলল, নিজের ভালোর জন্য তোকে বাধা দেইনি। মন ফুল ইউজড হয়ে গেলে আমি আর আসক্ত হব না, সেটা আমার জন্য ভালো হবে। এমনিতেও তেহু বলেছে মেয়েটা ক্যারেক্টারলেস। সোহামের কথায় হৃদম নিশ্চুপ থেকে গ্লাসে চুমুক দিল। গেস্টদের কেউ কেউ চলে গেছে, বাকিরা নিজেদের মতো এনজয় করছে। উদ্যান কোথায় আছে সেই সম্পর্কে ধারণা নেই কারো। সে অবশ্য ডিল সাইন করা পর্যন্তই উপস্থিত থাকে। হয়তো নিজের রাজত্বে টাইম স্পেন্ড করছে। নিজের রাজত্ব বলতে তার রুমকে বোঝানো হয়েছে, যেটাই রয়েছে সকল সুবিধা। ভোর 4টা, উদ্যান শোয়ার প্রস্তুতি নিচ্ছে। স্বভাবতই ভোরের দিকে ঘুমাতে যায় সে, আজও তার ব্যতিক্রম নয়। তবে ঘুমাতে যাওয়ার আগে চা প্রয়োজন, নইলে মাইন্ড ফ্রেশ হবে না, আর মাইন্ড ফ্রেশ না হলে ঘুম আসবে না। উদ্যান উঠে গিয়ে টেবিলের উপর থেকে কিপ্যাডটা হাতে তুলে নিল। তারপর পুনরায় বিছানার উপর বসে তানের গায়ে হাত বুলাতে লাগলো। তৎক্ষণাৎ মনে পড়ে গেল আজকের পার্টি, আর পার্টিতে রাতে সব মেয়েদের ছুটি থাকে। কিপ্যাডে আলো জ্বলছে না, তবে একটা নির্দিষ্ট বাটন জল করছে। উদ্যান কিছুক্ষণ বাটনটার দিকে তাকিয়ে রইল। বাটন নাম্বার 1। হ্যাঁ, এটা ফুলের পেজার নাম্বার। উদ্যানের চোয়াল শক্ত হয়ে গেল। বিনা দ্বিধায় সে বাটন চেপে ধরল। একবার দুবার নয়, বারবার, অকারণে, কারণ ছাড়াই। কয়েক মিনিট পেরিয়ে যাওয়ার পরে অপর পাশ থেকে কোনোরূপ রেসপন্স এলো না, আর না তো ফুলের উদ্যানের সামনে হাজির হলো। ব্লাডি মিস্টেক, অ্যাসোলটা তোকে নিয়ে হ্যাভেনটা ঘুরতে গেছে। স্যাটিসফাই হচ্ছিস খুব? বিড়বিড় করে উদ্যান উঠে দাঁড়ালো। আবেশের পরিবর্তে অ্যাসোলটা তোকে জাহান্নাম থেকে রেস্কিউ করবে। আমার বানানো এই জাহান্নামে বসে তুই স্বর্গ থেকে ঘুরে আসবি? নো ওয়ে।
গায়ে শার্ট জড়িয়ে উদ্যান নিজের রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে ধূপধাপ পা ফেলে সোজা এসে দাঁড়ালো সার্ভেন্ট রুমের দরজার সামনে। দরজা হালকা ভিড়ানো ছিল। প্রচণ্ড বিতৃষ্ণায় পা দিয়ে ঠেলে দরজা ঠেলে ভেতরে ঢুকলো উদ্যান। ভেতরে ঢুকতেই সর্বপ্রথম চোখে পড়ল ফ্লোরে থাকা রক্তের ধারার উপর। সেই ধারা অনুসরণ করে উদ্যান সরাসরি তাকালো ফুলের দিকে। মেয়েটার নিস্তেজ শরীরটা খাটের বাঁ দিকে হেলে আছে। এহেন দৃশ্য দেখে উদ্যান বড়সড় ধাক্কা খেলো। পরপর দুবার পলক ফেলে বিষয়টা বোঝার চেষ্টা করলো। ব্যাপারটা বুঝতে পারা মাত্র এক প্রকার ছুটে গেল উদ্যান। ফুলের পরনে গোলাপি রঙা কামিজটা রক্তে লাল হয়ে গেছে। উদ্যান বেখেয়ালি হাতে ফুলের গালে মৃদু চাপড় দিল। অবচেতন মনে তার ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে এলো, প্রিমরোজ, এই প্রিমরোজ। ফুলের থেকে সাড়া না পেয়ে উদ্যান চিল্লিয়ে উঠল। কে করেছে? কার এত বড় সাহস? লোভ! উদ্যানের চিৎকারে পুরো সোলার স্টেট কেঁপে উঠল। লুহান তখন বাকিদের সাথে বসে ড্রিঙ্কস করছিল। উদ্যানের ডাকে মুখে থাকা পানীয়টুকু উগরে দিল লুহান। কোনো দিকে না তাকিয়ে ছুট লাগালো। শুধু সে নয়, বরং বাকিরাও যান হাতে নিয়ে দৌড় দিল। লুহান, সোহাম, অনি আর রিদম ছুটে এসেছে লিভিং রুমে। তারা সার্ভেন্ট রুমের দিকে অগ্রসর হতে দেখলো উদ্যান ত্রস্ত পায় এদিকে আসছে। প্রত্যেকে অবাক চোখে তাকিয়ে আছে সেদিকে। উদ্যানের বাহুডোরে ফুলের উপস্থিতি সবাইকে স্তব্ধ করে দিয়েছে। সোহম, যত দ্রুত সম্ভব ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। উদ্যানের কথায় সোহাম তড়িঘড়ি করে পকেট থেকে ফোন বের করলো। কোনো একজনকে কল দিয়ে গম্ভীর গলায় বলল, প্রিপেয়ার দ্য হেলিকপ্টার, কুইক। উদ্যান দাঁড়িয়ে নিয়ে ইতিমধ্যে দোতলায় পৌঁছে গেছে। বাকিরাও তাকে অনুসরণ করছে। লুহান ফোনে কাউকে বলছে, ক্লিয়ার দ্য রুফট দ্যাট হেল্প কমপ্লাইট ইয়োর এয়ারডেন্ট ইন নো টাইম। রুফটপে এসে হেলিকপ্টারে উঠে বসলো সবাই। ফুলকে পাজা কোলে করে বসেছে উদ্যান। কাছের খণ্ডটা রুমে বসে বের করে ফেলেছিল সে। তখনই ক্ষত স্থানে ওড়না চেপে ধরে কোনো মতে রক্তপাত বন্ধ করার চেষ্টা করেছিল। এখনও সেটাই করছে। সময়ের সাথে প্রায় পাল্লা দিয়ে ফুলের শরীর নিজ তাপমাত্রা হারিয়ে ফেলছে। বিষয়টা বুঝতে পেরে উদ্যান আনমনে ফুলের নাকের কাছে 2 আঙ্গুল দিয়ে নিঃশ্বাস পরীক্ষা করতে লাগলো। কিন্তু এভাবে সে শিওর হতে পারল না। উদ্যান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল ফুলের পানে। প্যাকাশে মুখ, ঠোঁটে আর থুতনিতে রক্ত লেগে আছে। চুলগুলো এলোমেলো হয়ে গলায় পেঁচিয়ে আছে। উদ্যান এক হাতে ফুলের চুলগুলো ঠিক করতে লাগলো। একভাবে তাকিয়ে থাকতে থাকতে ফট করে সে ফুলের বুকের বাঁ পাশে মাথা গুঁজে দিল। উদ্দেশ্য হৃদস্পন্দন পরীক্ষা করা। তাকে এরকম করতে দেখে সামনের সিটে বসে থাকা অনি অবাক চোখে তাকিয়ে বলল, এভাবে কি করছিস? উদ্যান উত্তর দিল না। চোখ বন্ধ করে একভাবে ফুলের বুকে কান চেপে ধরে রাখলো। তুই হার্ট রেট চেক না করে পালস রেট চেক করতে পারিস? উদ্যান এবার সোজা হয়ে বসলো। গম্ভীর গলায় বলল, পালস রেট অনেক স্লো, তাই নিশ্চিত? উদ্যান থেমে গেল। অনিও আর ঘাটালো না। 13 মিনিটের মাথায় হেলিকপ্টার ল্যান্ড করলো রাজধানীর সবচেয়ে বড় প্রাইভেট হসপিটালের রুফটপে। সেখানে আগে থেকেই লোকজন রেডি ছিল। হেলিকপ্টার থেকে নামতে একটা স্ট্রেচারে করে 4 জন ওয়ার্ড বয় এগিয়ে আসে। কিন্তু উদ্যান তাদের কাছে ফুলকে না দিয়ে তীক্ষ্ণ গলায় বলে, দ্রুত ডাক্তার রেডি করুন, আমি ওকে নিয়ে আসছি। 7 তলায় নামতে 2 জন অভিজ্ঞ নারী ডাক্তার এগিয়ে এলো। সোহাম আগে থেকে কল করে সব ঠিক করে রেখেছিল। এর আগেও তানকে নিয়ে তারা এই হসপিটালে এসেছিল। যদিও এটা পশুদের হসপিটাল নয়, তবুও এখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। সিনিয়র ডাক্তার মারিয়া 40 নারী। তিনি ফুলের পালস রেট চেক করলেন। অবস্থা খুবই ক্রিটিক্যাল, অনতিবিলম্বে ওনার সার্জারি করতে হবে। ফুলকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। 15 মিনিটের মাথায় একজন নার্স বের হয়ে বললেন, পেশেন্টের জন্য ইমিডিয়েটলি ও নেগেটিভ রক্তের গ্রুপ লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। এতক্ষণ যাবৎ চুপচাপ করিডোরে বসেছিল উদ্যান। এবার সে একটু নড়ে চড়ে বসলো। পাশে থাকা সোহামের দিকে তাকাতে সোহাম ফোন হাতে তুলে নেয়। লোক লাগে তুই নিজেও যা ব্লাডের খোঁজে, অনেকের সাথেই নিয়ে যা, অনেককেও সাথে নিয়ে যা। এই ব্লাড গ্রুপে রক্ত পাওয়া দুষ্কর। সোহাম মাথা নেড়ে চলে গেল। সঙ্গে অনিয়। করিডোর জুড়ে নিস্তব্ধতা নেমে আসে। রিদম একপাশে দাঁড়িয়ে আছে। লুহান কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত। উদ্যান শান্ত চোখে তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের কাচের দরজার দিকে। পরনে শুভ্র রঙা শার্টের রেশ অনেকটা অংশ ফুলের রক্তে রক্তিম ধারণ করেছে। রিদম একটু পরপর আর চোখে উদ্যানের দিকে তাকায়। উদ্যানকে লাস্ট চিন্তিত হতে সেদিন দেখেছিল, যেদিন তান অসুস্থ হয়ে পড়েছিল। যদিও আজ তার চেহারা দেখে চিন্তিত বলে মনে হচ্ছে না। বরাবরের মতোই অনুভূতি শূন্য। তবুও মনস্টারটার এমন ছন্নছাড়া ভাবটা বিরল বই কি। যে নিজের আঘাতের জন্য কখনো ডাক্তারের শরণাপন্ন হয় না, সে কিনে একটা মেয়েকে পাজাকুলা করে হসপিটালে এনেছে। শুধু হসপিটালের অবধি আনেনি, একদম থিয়েটারের বেডে শুয়ে রেখে এসেছে। বিষয়টা হেলাফেলার নয়। তোকে বলেছিলাম মেয়েটাকে যা ইচ্ছা কর, কিন্তু ওর শ্বাস প্রশ্বাসে হস্তক্ষেপ করবি না। আচমকা উদ্যানের গর্জনে নিস্তব্ধতা ভেঙে গেল। রিদম একটা শুকনো ঢোক গিলে দুপা পিছিয়ে যেতে নেয়। তার আগেই
উদ্যান উঠে গিয়ে তার শার্টের কলার চেপে ধরে। বলিনি? রিদম দেয়ালের সাথে সিটিয়ে গেল। উদ্যান আজকে তার জান ভিক্ষা দিলে সে পুরো একদিন মেয়েদের দিকে তাকাবে না বলে মনে মনে পণ করে নিল। আমি মিস্টার চার্লসকে বলে দিয়েছিলাম যেন মেয়েটাকে আঘাত না করে, তারপরও কিভাবে এইসব হয়ে গেল বুঝতে পারছি না। উদ্যান প্রচণ্ড রেগে গেল, দাঁতে দাঁত পিষে বলল, ওই আসলটাকে আমি ছাড়বো না, আর মেয়েটা যদি কিছু হয়ে যায় তাহলে তোকেও আমি ছাড়বো না। উদ্যানকে খেয়ে হারাতে দেখে লুহান কল কেটে দিয়ে উদ্যানের পাশে এসে দাঁড়ায়। মিস্টার চার্লস এইরকম কিছু করেছে যার মানে সে আমাদের শত্রু। অলরেডি চার্লসকে বন্দি করে ফেলা হয়েছে। কুত্তাটা এয়ারপোর্ট পর্যন্ত চলে গিয়েছিল। এই সুযোগে রিদম তাল মিলিয়ে বলল, ওর মাঝেই ঘাপলা আছে, নাইলে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না কেন? উদ্যান চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে রিদমকে ছেড়ে দেয়। মাথা খারাপ হয়ে যাচ্ছে, সে দু হাতে মাথা চেপে ধরে বসে পড়ল। যতই সময় যাচ্ছে ততই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এদিকে সোহামের অবস্থা ওষ্ঠাগত। হসপিটালের ব্লাড ব্যাংকেও নেগেটিভ রক্ত নেই। কল দিয়ে একের পর এক জায়গায় খোঁজ নিচ্ছে সোহাম। ও নেগেটিভ লাগবে, ইটস আর্জেন্ট। একটা, দুটো, তিনটে ফোন, কোনো জায়গায় মেলে না। অবশেষে শহরের অন্য প্রান্তের ব্লাড ব্যাংকের থেকে খবর এলো, 2 ব্যাগ রক্ত নেগেটিভ আছে, পাঠিয়ে দিচ্ছি ইমার্জেন্সিতে। সোহামের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ব্লাড নিয়ে আসার সাথে সাথে ফুলের সার্জারি শুরু হয়। লাল আলো জ্বলে উঠে দরজার ওপরে। পুরোটা সময় উদ্যান থম মেরে বসেছিল। মেলো আর অনিলা এসেছে কিছুক্ষণ আগে। অবশেষে বেলা 8:30টার দিকে ফুলের সার্জারি সফলভাবে শেষ হয়। অপারেশন থিয়েটার থেকে স্ট্রেচারে করে ফুলকে বের করা হয়। উদ্যান করিডোরে বসে নিষ্প্রভ চোখে সেদিকে তাকিয়ে রইল। ফুলকে শিফট করা হলো হাই ডিপেন্ডেন্স ইউনিটে। ফুলের স্ট্রেচারে চোখের আড়াল হতেই উদ্যানের চোয়াল শক্ত হয়ে যায়। বসা থেকে উঠে সোজা চলে যায় ফুলের কেবিনের সামনে। কাচের দরজার এপাশ থেকে দেখা যাচ্ছে ফুল শুয়ে আছে। উদ্যান এবার নিয়ন্ত্রণ হারিয়ে দরজার হ্যান্ডেল ধরে ঘোরাতে লাগলো, কিন্তু দরজাটা ভেতর থেকে লক করা। ডাক্তার বলেই গেছেন পরবর্তী 24 ঘন্টা ফুলকে গভীর অবজারভেশনে রাখা হবে। এই সময় কাউকে ভেতরে অ্যালাউ করা হবে না। উদ্যান অবশ্য ডাক্তারের কথা শুনেনি, সোহাম আর লুহান শুনেছিল। উদ্যান তো সেই সময়ে ফুলের স্ট্রেচারের দিকে তাকিয়েছিল। উদ্যান এবার কোনো কিছু তোয়াক্কা না করে দরজায় ধাক্কা দিতে লাগলো। ওপেন দ্য ফাকিং ডোর। উদ্যান বিরামহীনভাবে দরজায় আঘাত করে যাচ্ছে। বাকিরা এসে উদ্যানের পেছনে দাঁড়ালো ঠিকই, কিন্তু তাকে বাধা দেওয়ার হিম্মত জোটাতে পারল না। তন্মধ্যেই দরজা খুলে গেল। হঠাৎ দরজা খুলে যাওয়াতে উদ্যান ভারসাম্য হারিয়ে কেবিনের মধ্যে ঢুকে যায়। তার এহেন আচরণে দায়িত্বরত নার্স প্রচণ্ড বিরক্ত হলেন। বলে রাখা ভালো, এই নার্স আগে উদ্যানকে দেখেনি। সে তো এসেছিল পেশেন্টের ড্রেস আপ করে দিতে। আজব, আপনি এমন করছেন কেন? এভাবে ডিস্টার্ব করার মানে কি? আপনি পেশেন্টের রিলেটিভ হতেই পারেন, তাই বলে এরকম আচরণ করবেন? উদ্যান চোখ কটমট করে নার্সের দিকে তাকালো। ডাক্তারকে উপর নিচ পরখ করে ঘাড় কাত করে বলল, ডিস্টার্ব তোরা আমাকে করেছিস। এই 4 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড বিরক্ত করছিলি। প্রথম সাক্ষাৎ বলে বেঁচে গেলি, দ্বিতীয়বার এই টোনে কথা বললে জিপ টেনে ছেড়ে ফেলবো। উদ্যানের এহেন কথা শুনে নার্স যতটা না ভয় পেয়েছে তার থেকেও বেশি ভয় পাচ্ছে উদ্যানের মুখের ভয়ঙ্কর অভিব্যক্তি দেখে। তবু উদ্যানের হুমকি আর তার ইগোতে লাগলো। নার্স বলে কি এভাবে কথা বলবে? নিজেকে সামলে নিয়ে নার্স বলল, আপনি কোন দেশের প্রেসিডেন্ট? হ্যাঁ, এভাবে কথা বলছেন? আরও কিছু বলতে যাবে তার আগেই মেলো তাকে সরিয়ে নিয়ে অন্যদিকে চলে গেল। উদ্যান রেগে গিয়ে সামনে থাকা চেয়ারে লাথি দিল, তারপর ধীর পায়ে এগিয়ে গেল বেডের দিকে। অপারেশন সফলভাবে শেষ হয়েছে। বেডের উপর ফুলের নিথর দেহটা পড়ে আছে। নাসারন্ধ্র বেয়ে ঢুকে গেছে এক সরু স্বচ্ছ নল। সেটার অপর প্রান্তে ঝুলছে অল্প রক্ত মিশ্রিত তরল ভরা ব্যাগ। প্রতি কয়েক সেকেন্ড পর পর টুপটাপ শব্দে ফোঁটা ফোঁটা তরল জমে উঠছে। তাতে নড়াচড়া নেই ফুলের শরীরে, শুধু বুকটা ধীরলয়ে উঠানামা করছে। গায়ে নীল রঙের পেশেন্ট গাউন, লম্বা চুলগুলো দুপাশে বেনি করে, এক হাতে ক্যানুলা লাগানো যা দিয়ে ব্লাড দেওয়া হচ্ছে। উদ্যান ধপ করে ব্লেডের সামনে থাকা টুলে বসে পড়ল। নিষ্পলক চোখে তাকিয়ে রইল ফুলের দিকে। তার অভিব্যক্তি দেখে বাকিরা অবাক হলো। অনি এগিয়ে এসে উদ্যানের কাঁধে হাত রাখলো। কি হয়েছে তোর? এতক্ষণ তো অকারণে খেপেছিল, হঠাৎ শান্ত হয়ে গেলি কেন? উদ্যান নিজের শার্টে লেগে থাকা রক্তের দিকে তাকিয়ে বলল, ওকে কষ্ট পেতে দেখলে ভালো লাগে, এখন শান্তি পাচ্ছি। এতই যখন শান্তি পাস তখন মরে যেতে দিলেই পারতি। কেন বাঁচানোর জন্য পাগল হয়ে গিয়েছিলে? ও এখন কষ্ট পাচ্ছে, মরে গেলে কষ্ট পেত না। উল্টো ওকে কষ্ট না দিতে পেরে আমি চলে যেতাম। উদ্যানের অদ্ভুত লজিকের সাথে অনি পেরে উঠল না। সোহাম বলল,
ডক্টর বলেছে অতিরিক্ত ব্লাড লস হওয়ায় আনুমানিক 8 ঘন্টার আগে শিখফুলের জ্ঞান ফেরা চান্স নেই। কথাটা যেন উদ্যান ঠিক শুনতে পেল না। সে কোনো একটা কিছুর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। হঠাৎ করে উদ্যান বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর ঝড়ের বেগে ফুলের গলায় হাত রাখলো। আঙ্গুলের ডগা দিয়ে সেখানে থাকা কালো বিচ্ছিরি কামড়ের দাগগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তাকে এরকম করতে দেখে বাকিরা অবাক চোখে তাকিয়ে আছে। উদ্যান কি করছে কারোরই বোধগম্য হলো না। এদিকে প্রচণ্ড অস্থির হয়ে পড়ল উদ্যান। এই জঘন্য দাগগুলো তার চোখ ঝলসে দিচ্ছে। মুহূর্তে উদ্যান হাত মুষ্টিবদ্ধ করে নিল, সামনের দিকে ঘুরে লুহানের উদ্দেশ্যে বলল, অ্যাসলটা কোথায়? লুহান একটা শুকনো ঢোক গিলে বলল, বাংকারে। উদ্যান আর কিছু বলল না, শুধু ধূপধাপ পা ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু লুহান আর সোহামও বেরিয়ে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।